এই, তোর সারাদিন মেয়েদের সাথে চ্যাটিং করা ছাড়া কিছু কাজ নেই নাকি রে শালা? কি করব বল ভাই, একটা গপ আর পাচ্ছি না তো। আব্বে শালা, তুই পাবিও না। দেখ ভাই, উপকার করতে না পারলে কারোর অপকার করিস না প্লিজ। ও তাই? চল ভাই, তোকে একটা ফেভার দিচ্ছি আজ। ওকে, কি বল। আমি সেলিমের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম ও যে মেয়েটার সাথে চ্যাটিং করছে, ওই মেয়েটা ওকে লিখেছে জি, আমি তো শুনছি। আর ও রিপ্লাই দিয়েছে, আমার মনের গিটারের টুংটাং শব্দ শুনতে পাচ্ছ? শালা সেলিম ভালোই ফ্লার্টিং চালিয়েছে। দেখ ওর কিভাবে সর্বনাশটা আমি করি। ভাই, যে মেয়েটার সাথে তুই চ্যাটিং করছিস, ওকে মাত্র একটা কথা বললেই ইমপ্রেস হয়ে যাবে। শুধু আমি যা বলছি তাই লেখ। ভাই রে, এটা বলার সাথে সাথে সেলিম আমার উপর ঝাঁপিয়ে পড়লো আর আমায় পিঠে হাত বুলাতে বুলাতে, বল ভাই বল, প্লিজ ভাই বল। আমি তো জানি তুই ফ্লার্টিং মাস্টার, তোর কথাতে যে কেউ ইমপ্রেস হয়ে যাবে। জি, এটা ঠিক, আমি অনেক ফ্লার্টিং করি আর কিছু মেয়ে তাতে ইমপ্রেসও হয়। কিন্তু সেলিমের তো চ্যাট করা বন্ধ করাতে হবে। বলে না, বন্ধু মানে শত্রু। দেখুন তাহলে পাঠক ভাইয়ারা, আপনারাও। হ্যাঁ ভাই, লেখছে এই, তুমি কি জানো আমার সবটাই তোমার। সাথে সাথে সেলিম টাইপিং করে সেন্ড করে দিয়ে, ভাই নেক্সট। আব্বে শালা, ওয়েট, রিপ্লাই তো আগেই আসুক। সাথে সাথে রিপ্লাই এলো আর মেয়েটা লিখেছে, ভাই ভাই ভাই, রিপ্লাই আসছে, এবার কি বলবো। লেখছে আমার মন প্রাণ জীবন, আর ওটাও শুধু তোমার জন্যই। সেলিম আমার কথায় তাড়াতাড়ি টাইপিং করে সেন্ড করে দিল। সেলিমও ওয়ার্ডটা শুনে একটু হেসেও সেন্ড করলো। আমি একটু ফ্লার্ট এভাবেই করি। মেয়েটা এবার রিপ্লাই দিল। সেলিম এবার আমার হাত ধরে। ভাই ভাই ভাই, মেয়ে তো রেগে গেছে, কি রিপ্লাই দিব বুঝতেছি না। আমি মুখ চেপে হাসতে হাসতে বল যে, তুমি যেটা ভাবছো সেটাই। ভাইরে, এটা যখনই সেন্ড করলো তার কিছুক্ষণ পরই আমার সেলিম ভাই ওই মেয়েটার ব্লক লিস্টের একটা অংশ জায়গা করে নিল। আমি এবার সেলিমের মুখের দিকে তাকিয়ে প্রচুর হাসছি মুখ চেপে। যদি মুখ খুলে হাসি, ও আমায় মেরে বালি চাপা দিয়ে দিবে। সেলিম আমার দিকে একভাবে রেগে তাকিয়ে আছে। আমি অনেক কষ্টে হাসি থামিয়ে, চল ভাই, তোকে চা খাইয়ে আনি। তুই আমার সাথে কোনো কথাই বলবি না শালা, তোর জন্য আমার আর এর জন্য মিঙ্গেল হওয়া হবে না। ওরে শালা, তুমি নিজে মিঙ্গেল হবা আমাকে সিঙ্গেল রেখে? এটা তো কখনো হতে পারে না। আচ্ছা অব্র, তুই তো গল্প লিখিস, তোর সাথে কথা বলার জন্য অনেক মেয়েই তো অপেক্ষা করে। আবার তুই ফ্লার্টিং সাগরের মাস্টার, শালা মেয়েদের তুই তো পাম দিয়ে দিয়ে পুরাই ফুলিয়ে দিস। আমি হেসে হেসে, দেখ, ফ্লার্টিং করাটা আমার কাছে কোনো ব্যাপার না, আর মেয়ে পটানোটাও। তবে নিজের মনের মতো মেয়ে পেলে নিশ্চয়ই তার সাথে রিলেশনে যাব, তাকে অনেক ভালোবাসবো। ও আচ্ছা, তা বল তোর কেমন মেয়ে পছন্দ। থাক না ভাই, নিজের শর্তগুলো অন্যের উপর চাপিয়ে লাভ কি? সেলিম আমার মাথায় একটা মেরে, তুইও না সেই একটা পোলা, যার কথার আগাগোড়া কিছুই বোঝার ক্ষমতা নেই আমার। আব্বে শালা, চল শীতলের দোকানে একটু চায়ের কাপে চুমুক আর ঠোঁটে সিগারেটের সোয়াগ নিয়ে আসি। ওকে মামা। এবার শীতলের দোকানে গিয়ে বসলাম। আমরা গেলেই চা সিগারেট আমাদের হাতে তুলে দেয়। তবে সেটা ধারের খাতায় নগদ টাকা দিয়ে হয়তো আমরা প্রতি বছরের ফেব্রুয়ারি মাসের 30 তারিখে খাই। বাঙালির একতরফা অনুভূতির চা। চায়ের কাপে চুমুক রাখতেই যেন মনে হয় কিছু টেনশন ক্ষণিক সময়ের জন্য দূরে গিয়ে কোথাও বাসা বাঁধলো। চলেন আমার পরিচয়টা আপনাদের দিয়েই ফেলি। আমি হলাম অভ্রনীল। পড়াশোনার নাম তো গোল্লা, আরে না বেসিক করছি। আরো কিছু জানা লাগলে সোজা আমার প্রোফাইলে পাড়ি দেন। আর সেলিম হলো আমার মামার ছেলে। চলেন তাহলে গল্পে ফেরা যাক। আমি রাস্তার ধারে দাঁড়িয়ে এক হাতে চায়ের কাপ আর এক হাতে সিগারেট ধরে দাঁড়িয়ে আছি। পাশে সেলিম আছে। আমি চারিদিকে তাকাচ্ছি আর দেখছি কেউ আসছে কিনা। ভাইরে, এক হাতে সিগারেট আর চা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে যদি আব্বু জানতে পারে আমার তো খবর আছে। হঠাৎ আমার সামনে স্কুটি নিয়ে একটা মেয়ে এসে দাঁড়ালো, কাঁধে ব্যাগ আর
মাথায় হেলমেট, আর আমার দিকে হাত বাড়িয়ে, একটা চিপসের প্যাকেট প্লিজ। ও ভাই, আমি তো শুনেই অবাক, মেয়েটা কাকে বলছে? সেলিম আমার পাশে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে হি 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 করে। মেয়েটা আবারও, উফ, প্লিজ দিন না ভাইয়া, জলদিতে আছি তো। ভাইরে, আমার ভাইয়া কথাটা শুনলেই তো আমার গা পিত্তি জ্বলে যায়। আচ্ছা আপনারাই বলেন, আজকালকার যে কোনো মেয়েরা ছেলেদের দেখলে কেন ভাইয়া বানিয়ে দেয় বুঝি না। কেন তাদের বাসায় ভাইয়া নাই? আর না থাকলে তাদের আম্মা আব্বুকে বলুক। আমি রাগি চোখ নিয়ে মেয়েটার দিকে কটাক্ষ দৃষ্টিতে তাকিয়ে, ওয়েট, তোর মজা দেখাচ্ছি ফকিন্নি। ওয়েট বাবু। উফ, তুমি এত জলদি করছো কেন বাবু? ওয়েট, আমি আনছি তো। উম্মুয়া। সাথে সাথে মেয়েটা স্কুটি থেকে নেমে এই বাবু মানে? আর উম্মাকে? আমার বুকে ধাক্কা দিয়ে, ও হ্যালো, বুকে কেন হাত দিচ্ছেন? তো কি করবেন? হ্যাঁ, হাত দিছি তো কি করবেন? দেখুন, বুকে হাত দেওয়ার মাত্র আমার গফের সাহস আছে। আর আপনাকে তো আমার গপ বানানো তো দূরের কথা, আপনি আমার বাসার কাজের বুয়া হওয়াতেও চান্স পাবেন না। কি? ওই কুত্তা, তুই আমারে বাবু বললি কেন? এই, আপনি আমাকে ভাইয়া বললেন কেন? আমার আব্বুর কি সম্পত্তির ভান্ডার আছে যে আপনাদের মতো সদস্য মেয়ে প্রতিদিন আমারে ভাইয়া বলবে আর তাদের আমার আব্বু সম্পত্তি লিখে দিবে? আর যদি এতই ভাইয়া বানানো শখ নিজের আব্বু আম্মুকে বলেন, ঠিক তারা 10 মাস 10 দিন পরে আপনাকে সুখবর দেবে। ভাইরে, মেয়েটা এবার তেড়ে আমার দিকে আসছে, আর হঠাৎ মেয়েটা হেলমেটটা খুলে ফেলতেই, ওরে আমার ক্রাশ রে, আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। ভাই ভাই ভাই, ঠোঁটের নিচে কালো তিল আর কালে টোল, গজদাঁত, ভাইরে সবগুলাই একসাথে। এই মেয়েরে তো যে কেউ দেখে ক্রাশ খাবে। মেয়েটার মায়াবী মুখটা পুরাই রেগে লাল টকটকে হয়ে রেগে। উফ, লোকটা এমন দিচ্ছে আমাকে যেন আমার হৃদয়টাকে ঝলসে ফেলবে এখনই। উফ, একবার শুধু ওকে একটা হাত করতে চাই, তাহলে হয়তো এখন যে মনেতে আমার যে আগুন জ্বলছে সেটা হয়তো নিভবে। আমি এতক্ষণ ওর থেকে দূরে ছিলাম, বাট এখন ওর মায়াবীর উপরে একটু ছোঁয়া লাগাতে চাই আমার বুকের বাম পাশে। আমি আরো কাছে যেতেই ও আবারও আমার বুকে হাত দিয়ে ধাক্কা মারা শুরু করলো। ভাইরে, আমার হার্টবিট এখন খুব জোরে চলছে। আমি মেয়েটার দিকে তাকিয়েই আছি। উফ আল্লাহ, একটা মেয়ে এতটা মায়াবী কিভাবে রে ভাই, কিভাবে? আল্লাহ কি আমাদের মতো ছেলেদের ঘুমাতে আর দেবে না? আমি নিজের অজান্তেই আমার ঘুম কেড়ে নেওয়া পড়ি। কি? উফ, পুরাই আগুন। কি? সরি, কিছু না। মেয়েটা এখনো আমার বুকে হাত রেখে আছে। আমি থমকে যেতেই ও হাত সরিয়ে, ইডিয়েট, বখাটে। এই বকাটে ছেলেটার মনটা জ্বালিয়ে যাবেন না প্লিজ। মন কেন? তোকে জ্বালিয়ে দেব, জানিস তো। আপনার মন সাগরে যদি আগুন থাকে আমি তাতেও ঝাঁপ দিতে রাজি। ফালতু পোলা। এটা বলে স্কুটিতে চাপতেই আমি ছুটে গেলাম ওই মাইয়ার কাছে। আমি এবার বাম হাতের ব্রেকটা চেপে ধরে, সরি, আমার ওভাবে রিয়েক্ট করাটা ঠিক হয়নি। হাত সরান স্কুটি থেকে। আপনাদের মতো ফালতু পোলাদের সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না, আমাকে যেতে দিন। আপনি না হয় চলে যাবেন, বাট আমার হার্টবিট তো এখনই অফ হয়ে যাবে আমার। কেন? আপনাকে দেখার পরই যেন আমি কেমন একটা আরেক নতুন অক্সিজেনের সন্ধান পেয়েছি। সেই অক্সিজেন না পেলে আমি তো পুরাই মারা যাব, আর সেই অক্সিজেন হলো আপনি। মেয়েটার হাতে আমি হালকা টাচ করে, উফ সরি, প্লিজ ডোন্ট মাইন্ড। সাথে সাথে মেয়েটা, আমাকে যেতে দিন। ওকে দেব, বাট আমার অক্সিজেন পাওয়ার একটা রাস্তা করে দেন। মেয়েটা রাগ কমিয়ে মুখে হাত দিয়ে একটু মুচকি হেসে, পাগল নাকি? হুম, এতক্ষণ ছিলাম না, তবে আপনাকে দেখার পরই আপনার করা রূপকথা রাজ্যতে প্রবেশ করে আমি পাগল হয়ে গেছি। আপনি তো বেশ ভালো কথা বলতে পারেন। আরে, এগুলো আপনার কথা মনে হয়? এগুলো তো আমার মনের এক একটা ফিলিংস। তাই? জি। সাইড থেকে সেলিম, ফিলিংস না ছাই, সব ফ্লার্ট করা ধান্দা। সেলিম এটা বলতেই আমি ওর দিকে একটা রাগী লুক দিলাম আর একটা ইটের দিকে তাকিয়ে, দেখেছো তো, একেবারে ফাটিয়ে দেব তোমার মাথা। চুপ শালা। মেয়েটা শোনার সাথে সাথে, ও কি বলছে?
আরে না 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 না, আমি তোকে চিনি না। পাগল ছাগল মানুষ কথা বলতে পারে না। দেখছেন না কেমন তখন ছাগলের মতো ম্যামা করছিল। এটা শুনে সেলিম রেগে গিয়ে সোজা আমার কাছে এসে, ভাই এভাবে আর ফ্লার্ট করিস না রে। অলরেডি তোর 3টা গার্লফ্রেন্ড আছে, আর কয়টা বানাবি রে? হাই আল্লাহ, 3টা? যার কপালে একটাও গপ আজ পর্যন্ত জুটেনি তার কপালে 3টা? ভাই, গপ জুটে নাই তো কি হয়েছে? এই মেয়ের কাছে এখনই একটা ঠাস। ফ্লার্টিং বাস, ছি, ফালতু। এটা বলেই মেয়েটা চলে গেল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, আর সেলিম হাসছে আমাকে দেখে। আমি এবার আমার পাশে পড়ে থাকা ইটটা তুলে, তোকে আজ আমি মেরে ফেলবো দেখ। সেলিম ভয় দৌড় দিল। আমি চিৎকার করে, আসি শীতলের দোকানে, তোকে আমি হালাল করবো রে প্লিজ। শালা একটা গপ বানাতে দেয় না, পিলিং চ্যাট। পরের দিন কলেজে গেলাম, ক্লাসরুমে ঢুকতেই তো আমি পুরাই সারপ্রাইজ। শালা ওই মেয়ে এখানে কি করে? আমি তো পুরাই ফাইসা গেছি রে। এর আগে আমি কখনো ওই মাইয়ারে দেখিনি। আরে ভাই, এই ক্লাসরুমটা কোন দিকে কি থাকে আজ পর্যন্ত সেটা জেনে উঠতে পারিনি, কারণ আমি হলাম কি লাস্ট বেঞ্চের ফার্স্ট স্টুডেন্ট। এ ভাই, মেয়েটা তো আমার দিকে তাকাচ্ছে। আমি মুখ লুকানোর চেষ্টা করলাম। মেয়েটা খুব রাগি লুক দিচ্ছে আমায়। ও, তার মানে মেয়েটা আমাদের ক্লাসেরই স্টুডেন্ট। মেয়েটা এবার হেসে হেসে আমার দিকে আসছে। আমার মনে এখন একটা জিনিসই চোখ ভাসছে রে, আমি ফাইসা গেছি রে। মাফ করে দেন, মাফ করে দেন। মেয়েটা কাছে এসে আমার কাছে দাঁড়াতেই আমি মাথা নিচু করে মুখ লুকিয়ে হাত বাড়িয়ে, হাই, আমি অগ্রনীল। আবারও মেয়েটা আমার গালে একটা 440 ভোল্টের ছ্যাঁকা দিল। আমি এবার প্রচুর রেগে গেলাম। সাথে সাথে ওই মেয়েটাকে আমার কোলে বসিয়ে আমি ওর বুকে মাথা রেখে খুব জোরে চেপে ধরে আছি। বাইরে পুরাই জোস একটা মোমেন্ট। আহ কি সুখ! কাল থেকে যে আগুন জ্বলছিল এই মনে, সব নিভে গেল। আমি মেয়েটার বুকের মাঝেই একটা দীর্ঘশ্বাস ফেলে, উফ, এই অক্সিজেনটাকে পার্মানেন্ট হিসেবে পেতে চাই। সারা ক্লাসরুমের পোলাপাইন আমাদের দিকে দেখছে। মেয়েটা এবার আমাকে জোর করে ছাড়িয়ে রেগে কান্না করতে করতে ক্লাসরুমের বাইরে চলে গেল। আমি একটু খোঁজ নিতে জানতে পারলাম মেয়েটার নাম শুভ্রা। আর যেমন দেখতে তেমন পড়াশোনাতেও খুব ভালো, তবে বেশি কারোর সাথে কথা বলে না, যাকে বলে ভাবু আলী। তবে মেয়েটার মধ্যে একটা আলাদা মায়া আছে। ও যখন আমার দিকে তাকিয়েছিল আমি ওর 2 চোখের মায়াতে হারিয়ে গিয়ে কিছুক্ষণ ওকে নিয়ে আমার কল্পনার দেশে পাড়ি দিয়েছিলাম। আমি এখন ক্যান্টিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন গুতাচ্ছি। ঠিক তখনই শুভ্রা পিছন থেকে এসে আমায় মন মতো আমার পিঠে কিল ঘুষি দিয়ে রাগি লুক দিয়ে জিভ বের করে একটা আঙ্গুল দেখিয়ে, তোর গলা আমি ফেটে ফেলবো। এটা বলে চলে যাচ্ছে। আমি সাথে সাথে আমার 2 চোখে হাত দিয়ে চিৎকার করে, আসেন এখনই। আমি চোখ বন্ধ করলাম। তবে একটা কথা, আমায় মারার আগে আমার শেষ ইচ্ছা থাকবে আপনার কিউট ভয়েসে একটা ভালোবাসি কথাটা শোনার। বাইরে মেয়েটা রেগে ওর একটা পা তুলে, বলেছি এটা দেখেছেন? অনেক সুন্দর জুতা তো। আচ্ছা, কাল আপনার জন্য আরেকজন এনে দেব। আর কোনো কথা না বলে চলে গেল। একবারও ফিরেও তাকালো না। উফ, আমার মনটা ঘায়েল করে দিয়ে চলে গেল। এই কিছু সময়ের মধ্যে বুকের বাম পাশটা খুব চিনচিন করছে। শুভ্রা এক পলক আমার চোখের সামনে থেকে চলে যাওয়াতে মনটা চিৎকার করে বলতে চাইছে, অভ্র, এই সেই তোর ভালোবাসা, যাকে পাওয়ার জন্য আজ 20টা বছর তোকে সিঙ্গেল রাখছি, অন্য মেয়েদের দিকে যেতে দেইনি। অভ্র, তোকে চান্স দিলাম এই মেয়েরে তোর মনে একটা কোঠরে তুলে রাখার। পারিস তো তোর ভালোবাসা এই মনের কোঠরে রাখ। কলেজ থেকে এবার বাসায় চলে এলাম। সোজা আমার রুমে গিয়ে আমি বিছানায় উঠে গেলাম। ভাইরে, শুধুই ওই মেয়েটার কথা মনে পড়ছে, মানে শুভ্রার। শুভ্রা আমার কল্পনা জগতে প্রধান চরিত্র হিসেবে এখন প্রাধান্য পাচ্ছে। শুভ্রার ওই রাগী ভয়েস, তার আমার দিকে তাকানো মায়াবী দৃষ্টি বারে বার ওকে আরো বেশি করে মনে পেতে চাইছে। মনটা যেন বারে বার বলে উঠছে, মনেতে খুব ব্যথা হচ্ছে। এই ব্যথার মেডিসিন শুধুমাত্র শুভ্রার এতটুকু ভয়েস। আমি বালিশে মুখ গুজে শুভ্রার খেয়ালে হারিয়ে গেলাম। কখন যে আম্মু এসে রুমে আমায় ডাকাডাকি করছে আমি বুঝতেই পারিনি। এই অব্র, এই অব্র, শুনতে পাচ্ছিস না? এই অব্র, কানে কথা যায় না নাকি রে?
উফ আল্লাহ, এই ফোলাটা আমায় পুরো পাগল করে দেবে। এখন আবার কিসের জন্য রাগ অভিমান করলি শুনি? কি রে, শুনতে পাচ্ছিস না? এবার আম্মু রেগে আমার কাছে এসে আমাকে নড়িয়ে, এই যে নবাব পুত্র, শুনতে পাচ্ছেন না নাকি? যেমন বাপ তেমন তার পোলা। কই রে? আমি এবার চিংড়ি মাছের মতো তিংড়ি করে লাফিয়ে, আমার এমন রিয়েক্ট করা দেখে আম্মু কিছুটা ভয় পেয়ে গেল। সাথে সাথে আমার কপালে গালে হাত দিয়ে, কি হয়েছে তোর? শরীর খারাপ নয় তো? কই, জ্বর তো নেই এতটুকু। কিছু না আম্মু। আম্মু এবার রেগে, কি হয়েছে বল? আম্মু রাগ দেখানো স্বাভাবিক, কারণ আমি মেডিসিন খাওয়ার ভয়ে আমার কোনো শরীর খারাপ হলে আমি কাউকে জানাই না। আমি আম্মুর হাতে হাত রেখে, আম্মু তুমি থামো তো, আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। ঠিক আছে তো কলেজ থেকে এসে খাবার খাসনি কেন? উফ আল্লাহ, এত কৈফিয়ত। না না, মানে আম্মু তোমায় দেখতে পাইনি তো। দেখতে পাসনি মানে? টেবিলে তো খাবার রাখা ছিল, আর আমাকে ডাকতে কি কষ্ট হচ্ছিল নাকি? অন্যদিন তো কলেজ থেকে এসে পুরো বাসায় মাথায় তুলে নিস চিৎকার করে করে। উফ আল্লাহ, চলো। ভাইরে, আম্মু আমায় পাগল বানিয়ে দেবে যতক্ষণ না খেতে যাচ্ছি। আমি খাবারের টেবিলে বসলাম, আম্মু খাবার বেড়ে দিল। এবার ভাত যখনই আমার গালে তুলতে যাব, তখনই আমাদের বাসার বাঘ আসলো। আরে বাঘ মানে আমার আব্বু। আর আমার কাছে এখন আব্বু বাঘ, কারণ আব্বুর পকেট থেকে আজ 500 টাকা মেরে দিয়েছি। আব্বু চিৎকার করে, অব্রের আম্মু ওই বাটপার কই? আম্মু চিৎকার করে, হয়েছেটা কি বলো তো? হয়েছেটা কি মানে? জানো আজ আমার পকেট থেকে 500 টাকা কেটেছে। আমি মাথা নিচু করে বসে আছি, কোনো খাবার মুখে না তোলে। আম্মু সাথে সাথে, এ অব্র, তুই টাকা নিয়েছিস? ভাইরে, আব্বু মনে হয় এতক্ষণ আমার দিকে খেয়াল করেনি। এবার আমার দিকে খেয়াল করতেই আব্বু তেড়ে আমার দিকে আসছে। হায় আল্লাহ, আজ আর ভাত খাওয়া লাগবে না। জুতার বাড়ি খেয়ে হয়তো আজ মন প্রাণ সবটা ভরে যাবে রে। এই যে বাটপার চোর, আমার টাকা কোথায়? ভাইরে, আব্বুর জুতার বাড়ি থেকে বাঁচার উপায় বার করা লাগবে, নয়তো আমার পিঠের ছাল তুলে উনি চামড়ার জুতা বানাবেন। আইডিয়া। কিসের টাকা আব্বু? আমি এমন করে বললাম যেন আমি কিছু জানি না। ভাজা মাছটাও উল্টে খেতে পারি না। আব্বু আরো রেগে গিয়ে, কিসের টাকা মানে? জি আব্বু, কিসের টাকা বলো তো? এই যে অব্রের আম্মু, দেখছো তোমার পোলার কথা কি? হ্যাঁ, আমার বাসাতেই এত বড় একটা চোর আছে, তাহলে কি আর আমার বাসায় কোনো চোর আসে? আম্মু আব্বুর দিকে আঙ্গুল তুলে, এই তোমায় আরেকবার বলে দিচ্ছি, এটাই লাস্টবার, আমার পোলারে চোর বলবে না। কি করবে? হ্যাঁ, কি করবে বলো তো তুমি? তোমার জন্য আজ পোলাটা এত আশকারা পেয়েছে। ভাইরে, শুরু হয়ে গেল আব্বু আম্মুর ঝগড়া। আমি বাম হাতটা গালে রেখে একবার আম্মুর দিকে আরেকবার আব্বুর দিকে তাকাচ্ছি। আমি তো জানি আমি কে, আমি সবটা সামনে নেব। না পারলে তো আম্মু আছে। আমার আম্মুর সর্বদা জয় হয়, আজও এই যুদ্ধ হবে। পৃথিবীতে এমন পুরুষ হয়তো খুব কমই আছে যারা কোনো মেয়ে মানুষের সাথে ঝগড়ায় পাল্লা দিয়ে জিততে পেরেছে। আম্মু এবার আমার মাথায় হাত বুলিয়ে, দেখেছো পোলাটার অবস্থা কি? ওকে দেখে কি বোঝা যায় ও টাকা চুরি করবে? হ্যাঁ তাই তো, আমার মতো বাপ বলে এখনো ওকে খাওয়াচ্ছি। অন্য কেউ হলে কবে বাসা থেকে দূর করে দিত। আম্মু আরো রেগে, এই বেশি বকো না তো, জানো তো তোমার বিয়েটা করাই ভুল হয়েছে আমার। সেদিন যদি এই ভুলটা তুমি না করতে, আজও আমি এমন অশান্তিতে থাকতাম না। এসেছে রে কে? আমায় যখন দেখতে গিয়েছিলে তখন কি বলেছিলে বলো তো? আপনাকে আমি রানিই রাখবো। রেখেছি তো, তোমার কখনো ভাত কাপড়ের অভাব দিয়েছি কি? ছাই ছাই, ওগুলো তো কাজের বুয়াকেও দেয় না, যেমনটা আমায় দিচ্ছ। আব্বু আমার দিকে কটাক্ষ নজরে তাকাতেই ভাইরে আমার বুকটা ধরাস করে উঠলো। দেখি আব্বু রেগে, এই ঝগড়া যত মূল কারণ হলো অব্র তুই। দেখিস একদিন সব ছেড়ে চলে যাবে। থাকিস খুব তুই আর তোর কদর করা আম্মুকে নিয়ে। আব্বু চিৎকার করে, হ্যাঁ দেখে নিও পারি কিনা। আব্বু আবারও,
ভাত বেড়ে দাও, খেয়ে বেরিয়ে যাচ্ছি। আসো, খাওয়াবো বেশ ভালো করে। বাইরে এখানে আর এক মুহূর্ত থাকা আমার ঠিক নয়। আমি তাই মানে কিছু ভাত মুখে তুলে হাতটা ধুয়ে চুপচাপ রুমে চলে এলাম। আমি এখনো শুনতে পাচ্ছি আব্বু আম্মুর ঝগড়া থামেনি। কিছুক্ষণ পর দেখি সব থেমে গেল। আমার আব্বু আম্মু এমনই, একে অপরের অনেক ভালোবাসে, কিন্তু ওই যে আমার জন্য তাদের ঝগড়া। দেখলেন তো, এই ঝগড়া হচ্ছে, আবার এইসব মিটিয়ে নেবে। আব্বু আম্মুর অ্যারেঞ্জ ম্যারেজে কেউ যে একে অপরকে ভালোবাসে সেটা আমি আমার নিজের আব্বু আম্মুকে দেখেই বুঝেছি। তাদের আমি চোখের মনি, খুব আদরের পোলা আমি, তাই আমাকে খুব বেশি চাপ দিয়ে কথা বলতে পারে না। একটু বিকাল হতেই আমি রুম থেকে মোবাইল নিয়ে চুপি চুপি বাইরে যাব। ঠিক তখনই আব্বুর ডাক, আল্লাহ গো, যেখানে বাঘের ভয় আর সেখানেই সন্ধ্যা হয়। এই অব্র, এদিকে শোন। আমি কাছে গিয়ে আমতামতা করে, জি আব্বু বলো। আমার 500 টাকাটা দিয়ে যান আপনি। আমি হেসে হেসে বললাম না, আমি কিসের 500 টাকা? আব্বু কটাক্ষ চোখে চুপি চুপি, বলছি জুতার বাড়ি খাবি কি? নিয়েছিস তো বল। আমি ভয়ে ভয়ে তবুও হালকা হেসে, এ বাবা, আমি কখন বললাম আমি টাকা নেইনি? আমি তো নিয়েছি, কিন্তু ওই 500 টাকাটা কিসের টাকা সেটাই তো জিজ্ঞাসা করছি। আব্বু এবার পুরো রেগে আমার চুলের মুঠি ধরতেই, আব্বু আব্বু মারলে কিন্তু খুব খারাপ হবে, কিন্তু বলে দিচ্ছি। মানে কি? তোকে মারবো না তো পূজা করবো নাকি? দেখো আব্বু, আমাকে মারলেই কিন্তু আম্মুর কানে কথাটা চলে যাবে। কি কথা? ওই যে পরশুদিন পাশের বাসার আন্টিকে তুমি বারান্দা থেকে চোখ টিপাটিপি করে সিঙ্গেল দিচ্ছিলে। আব্বু এবার আমতা করে, ধুর, কি যাতা বলিস? যা যা বাবা, কোথায় যাচ্ছিলি যা। আব্বু আমার 1000 টাকা লাগবে। আব্বু ভ্রুকুচকে, টাকা লাগবে মানে? লাগবে মানে লাগবে, না দিলে দিতে হবে না। আমি তাহলে যাই আম্মুর কাছে। এটা বলার সাথে সাথে আব্বু টাকা বের করে দিল। আব্বুর মুখে এখন বিষণ্ণতার ছাপ। অব্র, এতগুলো টাকা আমার কাছ থেকে নিয়ে নিলি, তোর এতটুকু মায়া নেই আমার উপর? আমি এবার বাসা থেকে বের হতেই আমি অবাক, আর আমার হার্টবিট বেড়ে গেল। এখানে শুভ্রা কি করে, তাও আবার আমার বাসার সামনে? হায় আল্লাহ, শুভ্রা কি আমার বাসার ঠিকানা নিয়ে আমার বাসায় বিচার দিতে আসছে নাকি? আল্লাহ গো, এটা যদি আমার আম্মু জানতে পারে, আমায় সবজি কাটা বটি দিয়ে আমায় আস্ত কেটে ফেলবে, কারণ আম্মু আমাকে অনেক বিশ্বাস করে। আমি লুকিয়ে গেলাম শুভ্রাকে দেখে। হায় আল্লাহ, আমি মাঝে মাঝে শুভ্রাকে তাকাচ্ছি আর কেমন যেন হারিয়ে যাচ্ছি বারে বারে। হার্টবিট বাড়ছে ধীরে ধীরে। জানি না ওকে দেখে ভয় পেয়ে নাকি ওর একটা বার চোখের সামনে পেয়ে। মেয়েটা আজ একটা নীল ড্রেস পরেছে, আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক লাগিয়েছে, আর চোখেতে হালকা আইলাইনার। দেখি ফোন বের করে কাকে যেন ফোন দিল, আর মিটি মিটি করে হেসে কথা বলছে। হায় আল্লাহ, শুভ্রার গালে টোল পড়া দেখে আমার মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে। ও কাছে যেতে আমাকে অধীর আগ্রহে শুভ্রা মনে হয় আমার স্বাগতম জানাচ্ছে। মনে হচ্ছে আমি আমার পৃথিবীকে আমার সামনে পেয়েছি আজ। দেখলাম শুভ্রা এবার স্কুটি স্টার্ট দিয়ে চলে যেতে লাগলো। ভাইরে, মনে হচ্ছে আমার মনেতে শুভ্রা ভালোবাসার তীর মেরে চলে গেল। আমি বুকে হাত দিয়ে ওর যাওয়া দেখছি, মনটা বারেবার কেঁপে উঠছে। ওর যাওয়া দেখে সাথে সাথে লোম কূপগুলো। আবার দেখি স্কুটি থামালো শুভ্রা কিছু দূর গিয়ে। আমি এবার ছুটে ওর কাছে গিয়েই, হাই, এনি প্রবলেম? এটা বলেই আমি ওর স্কুটির এটা ওটা নাড়াতে লাগলাম। আমি এমনিতেই অনেক লাজুক প্রকৃতির, একটা কথা বলার চান্স নিলাম আর কি। শুভ্রা রেগে আমার দিকে তাকিয়ে, এই, আপনি এখানে কেন? আমি তো আপনার ছায়া, সো আপনি যেখানে আমিও সেখানে। এই, আপনার লজ্জা নেই আমাকে ফলো করছেন? নিজের ড্রিমকে ফলো করুন, কাজে দেবে। জি, আমি তো আমার ড্রিমকে ফলো করতেছি, আর আমার ড্রিম তো আপনাকে পাওয়া। উফ আল্লাহ, সেই একই কথা কেন? এই সরুন। জি সরবো তো, আগে আপনার মনটা আমার হাতে রাখুন, তারপর আমি সরবো। ও হ্যালো, আমার মনটা তো সস্তা না যে যে কারোর হাতে তুলে দিব। জানি তো, আপনার মনটা অনেক দামি, যে কাউকে দেবেন না। ওকে হাতে নাই দেন, তবে আমার এই হৃদয়ের কোঠায় তো দিতে পারেন। মেয়েটা রাগ আর সামলাতে না পেরে নিজেই হালকা হাসি দিয়ে, উফ আল্লাহ, এই
আপনি এমন কেন বলুন তো? আমাকে ফলোই বা করছেন কেন? জি আমি এমনই। এর আগে তো আপনার থেকে কোনো মায়াবী পরীকে দেখিনি। আপনাকে দেখতে কেমন জানি না আমার বুকের ভেতরে বাজা সুর বেরিয়ে এসে আমায় বলল, এত মায়াবী পরীকে ছেড়ে দিলে তুই আর কখনো পাবি না। এখন তুই এটাই ভাবতে পারিস যে তোর কোনো লটারি লেগে গেছে। শুভ্রা মুখে হাত দিয়ে হাসতে হাসতে, এই বাজে কেন বলছেন? আর হ্যাঁ, ফ্ল্যাটিং অফ করেন, আমার ভালো লাগে না এসব। ইস, আপনাকে দেখে তো আমার মুখে কোনো ফ্লার্টিং। আসলে তো আপনাকে আমি এখনই আমার প্রেমে ফেলতে পারলাম, কিন্তু মজা তো সেখানেই যেখানে আমি আমার মনের কথা শুনিয়ে আপনাকে আমার প্রেমে ফেলতে পারবো। ইম্পসিবল, আমি কিছুতেই এসব বিশ্বাস করি না। ও তাই? তা কেন শুনি? একটা ফুল ততক্ষণই সুন্দর লাগে যতক্ষণ না সে মৌচে পড়ছে। আমি হেসে হেসে, জানেন তো, একটা ফুল মুচড়ে পড়ার আগে হাজারো মানুষকে সুগন্ধ দিয়ে যায়। আর যে একবার সে ফুলের সেই অনুভূতি, ভালোবাসা অনুভব করতে পারবে, সে কখনো ভুলতে পারবে না। শুভ্রা একটু হালকা মুচকি হেসে, তাই? শুভ্রা আপনার এই হাসিটা আমার খুব প্রিয়। প্লিজ কখনো এই হাসিটা অফ করবেন না। ফুল খুব তখনই সুন্দর দেখায় যখন সে তার পাপড়ি মেলে, আর আপনাকে হাসলে পুরাই ডিভাইন দেখায়। শুভ্রা আবারও হেসে, তাই নাকি? জি। আর হ্যাঁ, আর একটা কথা, কি? আপনি কি ক্রিম খান না মাখেন? অবভিয়াসলি মাখি, কেন বলুন তো? তাহলে আপনি এত কিউট কেমনে ভাই, কেমনে? শুভ্রা এবার হো হো হাসা শুরু করে দিল। কিছুক্ষণ পর হাসি থামিয়ে, উফ, আপনি থামবেন এবার? আপনাকে দেখলে কেমন জানি না আমার থামতে ইচ্ছে করে না। তাই? ওই, ভাড়া কবে দেবেন শুনি? আজ তো 2 দিন হয়ে গেল। মোট ভাড়া 200 টাকা। শুভ্রা চারিপাশে তাকিয়ে, জি, আমাকে বলছেন? জি আপনাকেই। শুভ্রা কিছুটা ভিড়কে গিয়ে, মানে কি? আমার আবার কিসের ভাড়া? ওরে বাটপার, আমার মনেতে যে আজ 2 দিন আছো তার ভাড়া কে দেবে শুনি? শুভ্রা এবার মুখ বাঁকিয়ে, বাজে কথা, আমি কেন থাকতে যাব? উফ, যদি আপনাকে আমার মনটা দেখাতে পারতাম তাহলে বুঝতেন। তাই? ভাইরে, আমি শুধু ওর দিকেই এখন তাকিয়ে আছি। মনে হচ্ছে ওর রূপসাগরে ভেসে যাই। ওর দুটো চোখ যতবার পলক ফেলেছে তার থেকে দ্বিগুণ বেড়ে আমার হার্টবিট চলছে। যদি একবার এই মায়াবী পরীটা আমার বুকে হাত রাখে তাহলে সব কষ্ট চলে যাবে। আমার ওভাবে তাকানো দেখে ও হ্যালো মিস্টার। আমি ওর কোমরে ধরে ওকে আমার বুকে আনার চেষ্টা করতেই ও আমার বুকের হাত দিল, আর ওর হাত আমার বুকের বাম পাশে পড়তেই কেমন জানি না একটা শান্তি ফিল করলো। আমি শুভ্রাকে কিছুক্ষণ এভাবে জড়িয়ে ধরে ওর চোখের দিকে তাকিয়ে, শুভ্রাও কেমন যেন হয়ে গেছে। ওকে জড়িয়ে ধরতেই ওর হাত পা কাঁপছে, আর শুভ্রাও আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি ওকে ছেড়ে দিতেই আমি তাড়াতাড়ি স্কুটিতে উঠে গেল আর স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। আর যাওয়ার আগে পিছনে ফিরে আমার দিকে প্রথম রাগী লোকে তাকিয়ে চলে গেল। সন্ধ্যার দিকে বাসায় বসে আছি রুমে। কিছু ভালো লাগছে না। মোবাইল গোতাতেও দেখি এখন বিরক্ত লাগছে। যেটাতে আমি সবসময় এক্সপার্ট, আমি দেওয়ালে মাথা দেখে উপর দিকে তাকিয়ে তাকিয়ে শুভ্রার কথা ভেবেই চলেছি। যত চাইছি অন্য চিন্তা মাথায় আনতে ততবারই মনে আসছে একটা ছবি ভেসে আসছে। সেটা হলো শুভ্রার। কখন যে আম্মু আমার পাশে এসে বসে আছে আমি তো এতটুকু বুঝতে পারিনি। আমি মাঝে মাঝে চুপি চুপি বলেই যাচ্ছি, মানতে চাইছি না রে তোকে ছাড়া এই মনটা। বারে বারে এক কথা বলছি আমি, তা আম্মু শুনতে পেয়ে আমাকে নড়িয়ে, এই অব্র, কি যাতা বকছিস? সাথে সাথে আমার হুঁশ ফিরে যেতেই আমি আম্মুর দিকে তাকিয়েই মোবাইলটা হাতে নিয়েই টিপাটিপি শুরু করে দিলাম। আমি আম্মুর দিকে আর ঘুরেও তাকালাম না। যদি আম্মু আমাকে আবারও জিজ্ঞাসা করে কি জবাব দেব? এই অব্র, কি বললাম কানে যায়নি? আমি একটু মেজাজ দেখিয়ে, না যাইনি। তুমি এখানে কি করো শুনি? আমার মেজাজ দেখানোর কারণ যাতে আম্মু আমাকে আর কোন রকম প্রশ্ন না জিজ্ঞাসা করে। আম্মু একটু চিৎকার করে,
তা এত মেজাজ দেখানোর কি আছে শুনি? এই মেজাজ সহ্য করার জন্যই কি তোকে গর্বে জন্ম দিয়েছিলাম? আমি আম্মুর দিকে হি 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 করে হেসে আম্মুকে জড়িয়ে ধরলাম। জানি এমন কথা তখনই বলে যখন আম্মু একটু মনে কষ্ট পায় আমার জন্য। আমি জড়িয়ে ধরতেই, এই আমাকে একদম ধরবি না। কেন? তুমি তো আমার সুইট আম্মু, তোমায় ছাড়া কাকে ধরবো শুনি? না, আমি তোর আম্মু না। উফ আল্লাহ, মাফ করো আমায়। আমি আর কখনো রাগ দেখাবো না। হ্যাঁ হ্যাঁ, এখনই এত মেজাজ দেখাচ্ছিস, যখন বনি আসবে তখনই বৃদ্ধ আম্মু আব্বুটাকে আরো মেজাজ দেখাবি। জানি তো সারাক্ষণ তোর আব্বুরটা সহ্য করি, এখন আবার তোরেও সহ্য করতে হচ্ছে। ভাবতাম বাপের মতো পোলাটা হবে না, কিন্তু না হয়। রক্ত কথা বলে তো। আমি আর থাকবো না রে, বাসায় আমি আজই চলে যাব। আমি হেসে হেসে, আহা এখন তো সন্ধ্যাকাল, আমি বাস স্টপে দিয়ে আসবো। আম্মু শুনে রেগে গেল। তা কেন বলবি না হারামজাদা? দেখবো আমি চলে গেলে কেউ প্রতিদিন রান্না করে খাওয়ায়। কেন? আব্বুর আবার একটা বিয়ে দেব? এটা শোনা মাত্রই আমার কানে হাত দিয়ে, খুব ফাজিল হয়েছিস তাই না? আহ 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 আম্মু ছাড়ো তো, লাগছে তো খুব। না, ছাড়বো না। ওই বুড়োটা তো আমাকে ভালোই বাসে না, আর তুই তো আমার গর্বের সন্তান, তুইও আমার সাথে এমন করলি। শালা, আমি শুনি না, অনেকে তার আম্মুর কাছে এই ডায়লগটা রোজ শোনে। অবশ্য আমি তো দিনে অনেকবার। আমি আম্মুর খুব জোরে জড়িয়ে ধরে, আম্মু আমি তোমায় অনেক ভালোবাসি। হয়েছে? খুশি এবার? আম্মু দেখে এখন খুশি হয়ে আমার কপালে একটা চুমু এঁকে আমার কপালে হাত দিয়ে, তুই ছাড়া আমাদের দুজনের কে আছে বল? তুই এভাবে কথা বললে তোর আব্বু আমি খুব কষ্ট পাই রে। জানিস তো রোজ তোর জন্য একটাই চিন্তা হয়, তুই এখন এমন করিস না করিস, পড়াশোনা না করিস, কোনো একটা জবের খোঁজ, তোর ভবিষ্যৎ কি হবে? সাথে সাথে আব্বু কোথা থেকে হাজির হয়ে, তোমার বলে একটা আস্ত বাদর হবে। আর আম্মু সাথে সাথে, এই তুমি আমাদের মাঝে কেন আসছো বলো তো? কেন মানে? পোলাটা কি তোমার একার নাকি? জি, আমার একার। এই নিয়ে চিৎকার চেঁচামেচি আবার শুরু হয়ে গেল। এক সময়ে আমি বিরক্ত হয়ে চিৎকার করে, চুপ! আব্বু আম্মু থেমে গেল। আমি রাগ দেখিয়ে, এখনই যে যার রুমে যাও, আর যদি তোমরা দুজনে আবার ঝগড়া শুরু করছো, আমি কিন্তু আজই এই বাসা ছেড়ে কলেজের হোস্টেলে চলে যাব। আম্মু আব্বু আমার রাগ দেখে যে যার মতো চলে গেল। শালা দিনের মাথায় সারাক্ষণ শুধু ঝগড়া, কার ভালো লাগে বলুন তো? রাতে ডিনার করে ঘুমাবার আগে মোবাইলটা হাতে নিয়ে একটু ফেবুতে ঢুকলাম। জানি ভাই কেউ মেসেজ করার নেই, আর এদিকে শত শত নোটিফিকেশন। একটু নিউজ ফিডে ঘুরছি, হঠাৎ অ্যাড। ফ্রেন্ড লিস্টের প্রথমে একজন শুভ্রা নামে মেয়েকে পেলাম। প্রোফাইলে যেতেই দেখি, ধুর, ব্যাং, প্রোফাইল লক। শালা আমি একটা কথা ভেবে পাই না, যেসব মেয়েরা প্রোফাইল লক দিয়ে রাখে তারা কি বাসায় লুঙ্গি পরে নাকি? তবুও মন তো আর মানতে চাইছে না। ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েই দিলাম। কিছুক্ষণ পর টুং করে একটা নোটিফিকেশন এলো, শুভ্রা ইসলাম, অ্যাকসেপ্টেড ইওর ফ্রেন্ড রিকোয়েস্ট। এবার ওর আইডিতে ঢুকলাম। বেশি কিছু পোস্ট নেই, তাই মেসেজ করতেও ভয় লাগছে। এই কারণে কোনো মেয়ে কোনো দিন আমাকে রিপ্লাই দেয়নি। তবুও বুকের পাঁজর মজবুত করে একটা মেসেজ সেন্ড করে দিলাম। ওই ময়দা সুন্দরী, প্রোফাইল দেখে ক্রাশ খাইছি, দেন এবার কিছু টাকা। মেয়েটার সাথে সাথে, ও হ্যালো, ময়দা সুন্দরী মানে? আর টাকা কিসের? শুনি। ময়দা মানে মেকআপ, আপনি জানেন না? আর টাকা কিসের মানে? ক্রাশ খাইছি রে। ওই শোনে, মেকআপ মানে মেকআপ, আর আমি কি ক্রাশ খাইতে বলেছি নাকি? জি বলেন নাই, তবুও কি করব বলেন? আপনি তো প্রোফাইল এত সুন্দরভাবে সাজিয়ে রাখছেন, যে কেউ ক্রাশ খাবে তো। ওই, আমাকে চেনেন? জি চিনি। তা কিভাবে শুনি? আপনার ফেবু ফ্রেন্ড লিস্ট হাইড আছে। আপনার লাস্ট পোস্টে 233টা লাইক আসছে, তাতে লাভ রিয়েক্ট 108টা, লাইক রিয়েক্ট 110টা, আর ওয়াও রিয়েক্ট 15টা। আপনি দেখছি তো পাহারাদারের মতো কাজ করা আরম্ভ করেছেন। কারণ মনের পাহারাদার হতে চেয়েছি, কিন্তু পারি নাই। কেন? কারণ তাকে এখনো তো দেখার সুযোগই হয়নি। আহ,
আহা, খুব কষ্ট বলেন। জি, তবে একবার আর কিউট মায়াবী মুখটার দেখা পেলে হয়তো এই মনের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যেত। তা কে সেই মেয়ে? সে কোনো মেয়ে নয়, সে আমার কল্পনা রাজ্যের একমাত্র পরী, যাকে রানী বানাতে চাই। সত্যি? তা কে সেই পরি শুনি? ইস, আপনি নিজে জানেন না? আমি কি করে জানবো আপনার পরীকে? আমার পরী তো সেই, যার সাথে এখন আমি টেক্সট করতেছি। মেয়েটা রেগে গিয়ে কিছু রাগের ইমোজি সেন্ড করলো। এই যে পরী, এত রেগে যাবেন না। পরীরা তো আবার রেগে গেলে তাদের জাদুকাঠি দিয়ে অভিশাপ দিয়ে দেয়। দেখুন, আমার এখনো বিয়ে হয়নি। আমার স্বপ্ন বিয়ে করে 1 ঘন্টা বেবির আব্বু হব। প্লিজ আমার অভিশাপ দিয়েন না, প্লিজ প্লিজ। সাথে সাথে মেয়েটা, ওই আপনি এমন কেন? কেমন শুনি? এত রসিক এবং মজাদার। ইস, এটা জানতে পারলেন যদি একবার মনে উকি মেরে দেখতেন, তাহলে বুঝি আপনার নামটাও শুনতে পেতেন। তাই? জি, তা কি করেন? মানে জব না স্টাডি? জি, স্টাডি। আপনি? আমি তো টোটো চালাই, আর আপনাকে রোজ খুঁজে বেড়াই চারদিকে। বাট আজ আপনাকে পেলাম, অনেক অনেক ধন্যবাদ আল্লাহকে। এই, আপনি এত কথা কই শিখেছেন বলেন তো? কেন, টিউশন নেবেন নাকি? চলে আসেন আমার কাছে। না, লাগবে না। আরে বলেন তো, কই শিখেছেন এত কথা? ধুর, কি যে বলেন না। আপনার মতো এত কিউট আর সুন্দরী মেয়ের সাথে কথা বলতে কি কথা শেখা লাগে নাকি? তাই? জি, তা আমি কি এখন দেখতে পাবো পরীটাকে? মেয়েটা কিছুক্ষণ পর রিপ্লাই দিল, ও, ভেবে দেখতে পারি। এই বেশি ভাবলে কিন্তু আমি আপনাকে আপনার ভাবনার রাজ্যে জুড়ে রাজত্ব করব। এত সহজ নয়। দেখা যাক, আগে তো পিক দেন। কিছুক্ষণ পর একটা পিক দিল, তা দেখেই আমি পুরাই ফিদা। আরে, এই তো সেই শুভ্রা যাকে আমি ভালোবাসি। হায় আল্লাহ, আমাকে হয়তো চিনতে পারিনি, নয়তো আমায় রিপ্লাই দিত না। আমার প্রোফাইলে কোনো ডিপি দেওয়া নেই। আমি পিকটা স্লাইড করে রিপ্লাই দিলাম। ঠোঁটে তিল, গালে টোল, গজদাঁত, পুরাই তুমি ডিভাইন। সাথে সাথে শুভ্রা, এই কথাটা আমি যেন কোথায় শুনেছি। এই, আপনার একটা পিক দেন তো। মাইরালা, এবার কি হবে? পিক তো আমার ফোনে নাই। কেন? আমি তো বাটন ফোন ইউজ করি। এখন আর বাটন ফোন দিয়ে কেউ ফেসবুক করে না। সো আপনার একটা পিক দেন, না দিলে কিন্তু আমি ব্লক করে দিব। হায় আল্লাহ, ব্লক শব্দটা দেখা মাত্রই আমার বুকে কেমন একটা চিনচিন শুরু করে দিল। আমি ভয়ে ভয়ে আমার একটা পিক সেন্ড করলাম মেসেঞ্জারে, আর ও সিন করলো কিনা আমি এক চোখ খুলে মাঝে মাঝে দেখছি। আমার এখন বুকের ভিতরে কি রকম যে ধুপধাপ শুরু হয়েছে সেটা আমি ছাড়া কেউ জানে না। কি যে রিয়াকশন আসবে সেটা আল্লাহই জানে। দেখি সিন করার পরই, জি, আমি তো প্রথমেই বুঝলাম তোর নাম দেখে। কি বুঝেছিলেন শুনি? তুই একটা কুত্তা হারামি ফাজিল ঠকবাজ। মানে? তুই একটা ফ্ল্যাটিং বাজ। এভাবে মেয়েদের মেসেজ করে বেড়াস, তাই না? এই না না না, আমি তো আপনাকে মেসেজ করছিলাম। এতক্ষণ তো আমার এটা আইডি বলে জানতিস না, তাহলে কেন এত মেসেজ করছিলি শুনি? কাল একেবারে কলেজে আসিস, তোকে দেখতে পেলে আমি তোর হাত দুটো কেটে নিব। দেখবো কিভাবে তুই মেসেঞ্জারে টাইপিং করিস। উফ আল্লাহ, এ মেয়ে তো ভারী রাগ দেখায়। ওয়েট, দেখাচ্ছি মজা। ওই হ্যালো, আমি আপনার কে শুনি যে এত আমায় বকা দেবেন? আমি যাকে খুশি মেসেজ করতে পারি। যাকে খুশি মানে? সবটা চুরি করে এখন বলছিস কই আমি চোর, তাই না? বুঝলাম না। বুঝতেও হবে না। তুই যদি অন্য মেয়েদের মেসেজ কিংবা ফ্ল্যাটিং করেছিস তো তোকে আমি পুরে জানে মেরে ফেলবো। আমি ইমোজি দিয়ে মারলে ক্ষতি নাই। জানবো যাকে ভালোবেসেছি, তার জন্য শহীদ হতে পেরেছি। ওলে বাবালে, হা। শুভ্র লেবু। যা শালা, লেবু মানে কি? ও লেবু হবে হয়তো।
জি, তো কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি কি জানো না আমার যে কি লাগবে? হায় আল্লাহ, আমি এত রাতে লেবু কই পাবো? শালা এখনো গফ হয় নাই। এখন থেকে যদি এত রাতে বাসায় যাওয়া লাগে, পরে তো আমার ঘুমটা কেড়ে নেবে। লেবু মানে? যা বাবা, তুমি তো লেবু চাইছিলে এইমাত্র। কুত্তা, ওটা লেবু না, লাব্বু। কি লেবু মানে? কুত্তা আর সারা রাত ধরে ভাব। আজ আমি ঘুমাই, বাই, টাটা। কাল কলেজ আছে আবার। এটা বলেই অফলাইন হয়ে গেল। ওই ওই ওই, মানটা তো বলে যান। শুভ্রা অফলাইন হয়ে যাওয়াতে আমিও ডাটা অফ করে শুয়ে পড়লাম। শুভ্রার পিকটা আমার চোখের সামনে রেখে বিভিন্ন স্বপ্ন আমার ভাবনা জগতে আসছে শুভ্রাকে নিয়ে। মনে হচ্ছে শুভ্রাকে আমার জীবনের একটা চাঁদ, আর সেই চাঁদের আলো পেলে আমি নিজেকে আরো ভাগ্যবান বলে মনে করব। শুভ্রাই এখন হয়তো আমার আরেকটা জীবন। আমি কি কখনো শুভ্রাকে বোঝাতে পারবো আমার মনের ভালোবাসা? শুভ্রা কি সত্যি আমায় মেনে নেবে? আজ আমি বুঝছি, যখন কেউ কাউকে ভালোবাসে তখন সে আর সেই মানুষটা থাকে না, পুরাই সে অন্য আরেকটা জগতে যায়। সেখানে শুধু আর সে প্রিয় মানুষটা আর সে থাকে, এবং স্বপ্নের কুঁড়েঘর আস্তে আস্তে সাজাতে থাকে। বুকের বাম পাশে হাত রেখে শুভ্রা আমায় একবার বলুক, খুব ভালোবাসি তোকে অভ্র, তোর ছায়া হয়ে তোর পাশে সারাক্ষণ থাকতে চাই, তোকে ছেড়ে না যাওয়ার ওয়াদা করতে চাই, তোর সাথে সুখের ইট দিয়ে ছোট্ট একটা কুঁড়েঘর বানিয়ে আমাদের একটা ছোট্ট সংসার বসাতে চাই, যে জগতে শুধু আমি আর তুই। সত্যি, স্বপ্ন মানুষকে নতুন করে আবার বাঁচতে শেখায়, যেটা আমায় নতুন করে বাঁচতে শেখাচ্ছে শুভ্রা। শুভ্রার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি বুঝতেই পারিনি। আমি ঘুমাচ্ছি, সকালের দিকে শুভ্রা যেন কোথা থেকে এসে আমার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে ভীষণ হাসছে। আমি শুনতে পাচ্ছি। আমি কল্পনা ভেবে আবার বেড কভার মুড়ে শুয়ে পড়লাম। শুভ্রা এবার আমার কাছে এসে এই অভ্র, অভ্র। আমার ঘুম ভেঙে গেল এবার। তবুও আমি চোখ না খুলে রইলাম, ওকে টের পেতেই দিলাম না। এই শোনো না। শুভ্রা এবার আমার কপালে ওর গোলাপের পাপড়ির নরম দুটা ঠোঁট দিয়ে আলতো ছোঁয়াতে একটা চুমু এঁকে দিয়ে এই শোনো না গো। এটা বলে আবারও আমার বুকের বাম পাশে হাত দিয়ে আমাকে নড়াতে লাগলো। শুভ্রা ডেকে এবার আমার থেকে দূরে চলে যাবে, ঠিক তখনই আমি শুভ্রার বাম হাতটা ধরে আমার দিকে টেনে নিলাম। আমি চোখ খুলতেই আমার নিজেকে আর বিশ্বাস হচ্ছে না, আমি স্বপ্ন দেখছি না তো। উফ আল্লাহ, পুরাই জোশ লাগতেছে শুভ্রাকে। শুভ্রা আবার নীল শাড়ি পরেছে, আজ যেটা আমার এনি টাইম ফেভারিট কালার। উফ আল্লাহ, পরি তো নয়, পুরাই পরিদের রানী, সব পরিদেরও হার মানাবে। মুখটা মায়ায় মাখা আর চোখ দুটো যেন বিদ্যুৎ। শুভ্রা আমার দিকে এসে এই এতক্ষণ ওঠোনি কেন? আমি শুভ্রার গালে হাত দিয়ে চোখ খুলে ফেললে তো পৃথিবীর শ্রেষ্ঠ মিষ্টি জিনিসটা আজ পেতাম না। শুভ্রা এবার কিলকিল করে হাসলো আর মাথা নিচু করে ওর চুলগুলো ঠিক করে নিয়ে তাই? আমি শুভ্রার চোখের দিকে তাকিয়ে আছি। আমি কোনো স্বপ্ন তো দেখছি না, নাকি এটাই সত্যি? শুভ্রার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে, এই আমায় একটা কিস করবা? কেন? না, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। না, আমি পারবো না। এই করো না, করো করো, করো না। শুভ্রা হেসে উফ, তুমিও না, আমার বুঝি লজ্জা করে না? এটা বলে ওর দুটো ঠোঁট আমার দিকে বাড়িয়ে দিল, আর আমার দুটো ঠোঁট আমি শুভ্রার দিকে আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি। হঠাৎ কে যেন দেখি আমায় একটা থাপ্পড় মারলো, আর আমি চিৎকার করে উঠলাম। আমি চোখ খুলতেই, ও মা, আমি তো স্বপ্ন দেখছিলাম। হাই হাই, আব্বুকে আমি কিস করতে যাচ্ছিলাম, শালা থাপ্পড় মেরে দিল রে ভাই। হারামজাদা। কি লজ্জা, কি লজ্জা, আমি আব্বুর দিকে তাকাতে পারছি না লজ্জায়। ইস, কি লজ্জা লাগছে রে ভাই। আব্বু রেগে অব্রের আম্মু, তোমার পোলা আর ভালো নেই। এটা বলে আব্বু নিজের মাথা চুলকাতে চুলকাতে চলে গেল। খুব লজ্জা লাগছে রে। আমি মাথা নিচু করে নিজেই হাসছি খুব। আব্বুর হাতে থাপ্পড়ও খেলাম, আবার এরকম পরিস্থিতিতেও পড়ে গেলাম। আমি ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসতেই আব্বু আমার থেকে মুখ সরিয়ে বুঝলে অব্রের আম্মু, জি বলো। অব্রের কোনো রকম প্রবলেম হচ্ছে মনে হয়।
কি প্রবলেম? আজ যখন আমায় তুমি অব্রের রুমে গিয়ে ডেকে দিতে বললে তখন আমি পুরো কথাটা বলতে না দিয়ে আমি হ্যাঁ হ্যাঁ করে 32টা দাঁত বের করে হেসে আব্বু বলতে চাইছে, আমি তো উঠে গিয়েছিলাম। আব্বু আর কোনো কথা না বলে আমার দিকে তাকিয়ে হালকা হেসে চলে গেল। আমি আব্বুর দিকে তাকাতে পারলাম না, আর লজ্জায় আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে কলেজের দিকে এগোলাম। একদিন না কলেজ গেলে আমার আম্মু আমার উপর ক্ষেপে যাবে। আর যেদিন থেকে শুভ্রাকে দেখেছি কলেজে, সেদিন থেকে মনে হয় যেন কলেজের ক্লাসগুলোর টাইম আর কিছু সময় বাড়িয়ে দেওয়া উচিত। এক মুহূর্ত চোখের আড়াল করতে ইচ্ছে করে না মেয়েটাকে। মেয়েটা বড়ই যে মায়াবী, চোখের সামনে থাকলে বড়ই যে ভালো লাগে। এবার আমি কলেজে যাওয়ার পথে হাঁটছি। আমার বাসা থেকে কলেজ মাত্র 7 মিনিট, আর রাস্তায় গেলে চারিদিকের পরিবেশটারও মন ভরে একটা আনন্দ নিতে পারবো। ব্যস্ততম রাস্তার কিছু ভিড়ের সমাগম পেরিয়ে যেতে হয়, নানা লোকের সুখ দুঃখের কিছু গল্প শুনে যাই, বেশ ভালো লাগে। হঠাৎ একটা ছেঁড়া কাটা জামার আর একটা হাফ প্যান্ট পরা একটা বৃদ্ধ বয়সের লোক আমার কাছে এসে, বাবু কিছু টাকা দেন না, আজ 2 দিন ধরে কিছু খাই নাই। আমি ওর দিকে তাকিয়ে দেখতেই দেখি অনেক করুণ অবস্থা লোকটির, চোখ মুখ ঢুকে গেছে। আমি কখনো এইসব মানুষদের ফিরিয়ে দেই না। যা টাকা থাকে তার থেকে আমার সামর্থ্য মতো কিছু দিয়ে সাহায্য করি। ওরাও তো মানুষ, সবার কাছে অনুরোধ, ওদের কেউ ফিরিয়ে দিবেন না। আমি বৃদ্ধ মানুষটার দিকে তাকিয়ে, কাকা আপনার কি খুব ক্ষুধা লাগছে? লোকটি হাঁপাতে হাঁপাতে, হ্যাঁ বাবু, খুব ক্ষুধা লেগেছে, কিছু টাকা দিন না, অনুরোধ করছি। রাস্তার ওপাশে একটা ছোট্ট খাবারের দোকান দেখতে পেলাম। ভাবলাম ওখানে গিয়ে পেট ভরে আজ খাইয়ে দেই। বেচারার অনেক কষ্ট, আর আমার কাছে এখন যা টাকা আছে তাতে বিল মিটিয়েও কিছু টাকা বেঁচে যাবে। আমি বৃদ্ধ মানুষটির হাত ধরে রাস্তার ওপাশে গিয়ে ঢুকিয়ে দিলাম। কাকা আপনি যা খেতে চান খেতে পারেন পেট ভরে। না বাবু, আমাকে টাকা দিয়ে দিন, এখানে খেতে তো অনেক টাকা লাগবে। তাতে কি, আপনার পেট ভরলে আমার মন খুশি। আপনি খান, আমি এখানে বসে আছি। এটা বলে আমি ওখানে বসে রইলাম। ওই লোকটাকে খাইয়ে বিল পে করে আমি আবারও 100 টাকা হাতে দিলাম, কারণ এ শহরে এখন এইসব মানুষদের কাছ থেকেও টাকা অবাধ্য মতো কেড়ে নেয়। আর দেওয়া তো দূরের কথা, কখনো কোনো বার্ধক্য কিংবা যে দুবেলা দুমুঠো খেতে পাই না তাকে তার সামনে কখনো ভিখারি বলে অপমান করবেন না। এতে তারা মুখে কিছু না বলতে পারলেও মনে অনেক কষ্ট পায়। আমি ওখান থেকে সোজা কলেজে যাওয়ার জন্য রাস্তায় হাঁটছি। হঠাৎ একটা বিউটি পার্লারের দিকে তাকাতেই, এই ওটা শুভ্রা মনে হয়। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম পুরোপুরি দেখার জন্য। জি, পুরাই শুভ্রা ওটা। আমি বিউটি পার্লারে ঢুকতেই ওদেরই এক বিউটি কুইন আমার কাছে এলো। আরে ভাই, বিউটি কুইন মানে বিউটি পার্লারে যারা থাকে। কখনো বিউটি পার্লারে যাইনি, তাই বলতে পারবো না ওদের কি বলে। ভিতরে আসুন, বলুন কি লাগবে। এই কুইনেরও দেখি গালের টোল। হায়, এই শালা গালে টোল দেখলে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। জি লাগবে তো। এই মন থেকে আপনার ছবিটা মুছে ফেলতে, না পারছি ঘুমাতে, না পারছি অন্য কিছুতে মন দিতে। মেয়েটি হালকা হেসে মাথা নিচু করে, সরি স্যার, এখানে এমন কিছু করা হয় না। তো এখানে কি জেন্টস ট্যাটু করা হয়? জি স্যার, করা হয়। বলেন আপনি কেমন ট্যাটু করবেন। অনলি হাতে হবে, অন্য কোনো জায়গাতে হবে না। আমি মেয়েটার চোখের দিকে তাকিয়ে, শুধু আপনার নামটা বলেন, কেবল ওটাই লিখবো। মেয়েটা আমার কথাতে হালকা লজ্জা পেয়ে, জি স্যার, কাজের কথাই থাকুক, নাম জেনে লাভ কি। ইস, আপনার হাসিটা ভারী মিষ্টি। কোন লকারে রাখা যায় বলেন তো? অবশেষে মেয়েটা আমার দিকে তাকিয়ে খুলে না হেসে পারল না। জানি না তো। ভাবতে হবে। ওকে, ভাবেন। জি আচ্ছা, আপনার ফোন নাম্বারটা দিন, ভেবে কল দিয়ে বলবো। তাই? জি। সাথে সাথে শুভ্রা দেখি হাজির আমাদের সামনে। আমি আমতা আমতা করে ওই বিউটি কুইনকে বলছি ফেসিয়াল করব, এখানে হবে কি? বিউটি কুইন হেসে হেসে চোখ নামিয়ে, আপনার জন্য তো সব রেডি, শুধু একবার চেয়ারে চলেন, ম্যাসেজ ফ্রি। হায় আল্লাহ, বাঁচাও আমায়। শালা কুইনের সাথে হালকা ফ্লাটিং করতে গিয়ে শুভ্রার কাছে আমি ধরা পড়ে যাব রে। আমি হালকা হেসে
ওকে চলুন, আমি যাচ্ছি। এবার কুইন আমার দিকে তাকিয়ে হালকা মুচকি হেসে, জলদি আসেন কিন্তু। এটা শুভ্রা নোটিশ করলো। ভাই রে, ওর চোখ থেকে এখন পুরাই আগুন জ্বলবে বলে মনে হচ্ছে। তবুও নিজের রাগ কন্ট্রোল করে আপনি এখানে? আমি ঢোক গিলে, বিউটি পার্লারে তো আমাকে আসতেই হবে, কারণ আমার বিউটি যে এখানে। আপনার বিউটি মানে? এই যে মেয়েটা এখানে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছিল, এই মেয়ে নাকি? আরে দূর, কোথায় তুমি আর কোথায় উনি? তুমি হলে পরীদের রানী, আর ও কোথায় পরীদের ঝাড়ু মোছা করার জন্য চান্সও পাবে না। ওই মেয়েটাও কিন্তু হেব্বি দেখতে ছিল মাইরি, বাট কোনো মেয়ের কাছে ওর যদি নিন্দা করো তুমি হেব্বি কেলাবে। আর যদি কোনো মেয়ের সামনে নিজের বানানো বউ কিংবা আর গফের প্রশংসা করো, হায় খাতির দেখে যা। শুভ্রা মাথা নিচু করে, তাই? তবে কিন্তু আমি মোটেও পরীদের মতো নই। জানি তো, তুমি পরীদের থেকে উপরে, বললাম না পরীদের রানী। তাই? তোমার মতো বিউটি এই পার্লার যদি আজ না আসতো, তাহলে এটা কখনো বিউটি পার্লার হতো না, এটা পার্লারই রয়ে যেত। এসব বলতে বলতে আমরা দুজন বেরিয়ে রাস্তায় হাঁটছি। শুভ্রার মুখে হালকা সূর্যের আলো পড়তেই আমি শুভ্রার মুখটাকে নিজের রুমাল দিয়ে বেঁধে দিলাম। দেখি শুভ্রা কিছুই বলল না। আমি রেগে সূর্যের দিকে তাকিয়ে, এই বলেছি না এত রোদ, কোনো চাঁদের লাগবে না, যতটুকু প্রয়োজন ততটুকু দিবা, ওকে? এবার আমি শুভ্রার দিকে তাকিয়ে, এই শোনো, তুমি এত রোদে বাসার বাইরে বের হয়েছো কেন? তুমি জানো না দিনের আলোতে চাঁদ বাইরে বের হয় না? ভাইরে ভাই, শুভ্রা পুরাই ফিদা হয়ে গেছে মনে হচ্ছে। আমার দিকে তাকিয়ে শুভ্রা আবারও মাথা নিচু করে আমার পাশাপাশি হাঁটতে লাগলো। শুভ্রার একটা আঙুল আমার হাতে লাগাতেই পুরো শরীর আলাদা কেমন একটা ঝটকা অনুভব করলাম। আমি আরো শুভ্রার ক্লোজে গিয়ে ওই ঝটকাটা বারে বার দিতে ট্রাই করাতে শুভ্রা টের পেয়ে সোজা আমার সামনে কোমরে দুটো হাত রেখে দাঁড়িয়ে গেল। এই, তোমার প্রবলেম কি? জি জি, কিছু না। তাহলে আমার এত ক্লোজে আসছো কেন? না না না, আর যাবো না, সরি। এটা শুনেই শুভ্রা মাটিতে একটা লাথি মেরে কুত্তা! কিছুক্ষণ পর, ওই, আমার জবাব কই? জবাব মানে? আমি কি কোনো উকিল নাকি? ওরে আল্লাহ রে! এটা বলে আমার গলার কাছে হাত দুটো এনে তোকে না মেরে ফেলবো এবার। আমি মাথা নিচু করে, মেরে তো কবে ফেলেছ, এই মনে তোমার মায়াবী রূপের ছুরির আঘাত দিয়ে। শুভ্রা ডাক থামিয়ে হো হো করে হাসা শুরু করে দিল। এই, তুমি এই সিরিয়াস মোমেন্টে এরকম কথা কেন বলছো বলো তো? কি আর করব বলো, নিজের চোখের সামনে এরকম একটা আস্ত জলজান্ত চাঁদ থাকলে শুধু তার দিকে তাকিয়ে হাসতেই মন চাইবে, রাগ করতে নয়। শুভ্রা এবার আমার গাল টেনে, ওলে বাবালে, তাহলে তুমি কি শুনি? আমি একটু মজা করে, আমি তো সেই তারাটা হতে চাই যে তারা চাঁদের পাশে সব সময়ের জন্য থাকে, তাকে কখনো ছেড়ে যায় না, সব সুখ দুঃখের তার পাশে থাকে। তুমি আলো দিয়ে আমি আলোকিত হব, তুমি আলো না দিলে আমি অন্ধকারে ঘনিয়ে রব। শুভ্রা আমার কথাগুলো মন দিয়ে শুনলো। এবার মুখ থেকে রুমাল খুলে দিয়ে কাছে আসো। আমি একটু কাছে গিয়ে, আরো কাছে। না, কেন? কাছে গেলে তো তোমার শরীরের টাচ হতে পারে। সমস্যা নেই। এবার নিজেই আমার কাছে এসে আমার ডান বাম হাতটা খুব জোরে চেপে ধরে একটা দীর্ঘশ্বাস ফেলে চলতে শুরু করলো আর বলল, ইনশাল্লাহ আর শুরু হলো আমাদের জীবনের পথ চলা। মানে? কিছু না, তোমার মুখেই আমার ভালো লাগা কথাটাও শুনতে চাই। শুভ্রা আমার মুখের দিকে তাকিয়ে এবং আরো আমার হাতটা চেপে ধরে। বুঝছি না তো কিছুই। ফিল করো, বুঝে যাবা। ওকে। এবার আমরা কলেজে পৌঁছলাম। আজ শুভ্রা বাহানা করলো আজ সে ক্লাস করবে না, আজ আড্ডা দেবে আমাদের সাথে। ও, আমি শুনে অবাক হয়ে গেলাম যে মেয়ে কখনো একটা ক্লাসও মিস করে না, আজ সে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য নিজে থেকে বলছে। আমি কোনো প্রশ্ন না করেই ওকে। এবার আমরা ক্যাম্পাসে গিয়ে বসলাম। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ বুঝতে পারি শুভ্রা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ও যাতে না পড়ে যায় তার জন্য আমি ওকে পিছন থেকে জড়িয়ে ধরলাম এবং আমার বাম হাত কোমরে ধরে আছি।
প্রায় আধা ঘন্টা পর ওর ঘুম ভাঙতেই আমি বুঝতে পেরে গেলাম। সাথে সাথে আমি আমার হাত সরিয়ে নিলাম, শুভ্রা যাতে বা বুঝতে পারে। তবুও শুভ্রা কেমন জানি আমার দিকে একটা লুক দিয়ে বিশ্বাস করি, বিশ্বাস আছে, বিশ্বাসের কারণেই আজ পথ চলা শুরু করেছি। বিশ্বাস রেখো আমার, প্লিজ। আমি কোনো কথার মানে না বুঝতে পেরে আমি আমার মাথায় হাত দিয়ে চুল ঠিক করতে করতে, কি বলছো তুমি? বুঝলাম না তো কিছুই। হ্যাঁ, একসময় আমি বুঝতাম না, তখন তুমি বুঝতা। আজ আমি যখন বুঝেছি তুমি বুঝতে চাইছো না, সমস্যা নেই। এটা বলে শুভ্রা চলতে শুরু করলো। আমি শুভ্রার হাতটা ধরলাম এবং কাছে গিয়ে, এই শোনো না, বলো। বলছি রাগ করবে না তো? না, বলো কি বলবা। থাপ্পড় মারবা না? আমার খুব ভয় করে এসবে। আর এসব শুনে শুভ্রাকে খুব খুশি মনে হচ্ছে। না, মারবো না, বলো কি বলবা। ভয় করে তো? উফ, বলবা তো, বলো না। আমি এবার আমার একটা হাত বাড়িয়ে, এই আমাকে তোমার ইংলিশের নোটগুলো দিবে প্লিজ? আমার কথাটা পুরো বলার আগেই শুভ্রার ওর বাম হাতটা আমার দিকে এগিয়ে নিয়ে আসছিল। আমার পুরো কথাটা শুনেই ওর বাম হাত পিছিয়ে নিয়ে আমার ঠিলে দিয়ে দু চোখে পানি নিয়ে ছুটে চলে গেল। হা হা হা। আমি শুধু বুঝতে চাইছিলাম শুভ্রা আমায় ভালোবাসে তো, আমার জন্য কোনো ফিল করে তো। আমার কল্পনা রাজ্যের রানী, যাকে এখন থেকে আমি একটু একটু করে হৃদ মাজারে ওর নামের একটা একটা করে অক্ষর খোদাই করছি। জানি না ওকে সারা জীবন নিজের করে করতে পারবো কিনা, তবে আমি চেষ্টাও করব না। এটা হয় নাকি, চেষ্টা করলে সব জিনিসই পাওয়া যায়। তবে ভালোবাসা এমন একটা জিনিস, শত চেষ্টা করলেও কেউ লাভ করে, আবারও কেউ হারিয়েও ফেলে, হয়তো পরিস্থিতির চাপে। আমি এবার ছুটে ছুটে শুভ্রার কাছে গেলাম। শুভ্রা আমাকে দেখেই হাঁটা শুরু করলো। আমি ছুটে আবারও শুভ্রার পথ আটকে ওকে আটক করলাম আমার সামনে। শুভ্রা রেগে, কি চাই? ইংলিশের নোট তো কাল পেয়ে যাবে, এখন রাস্তা ছাড়ো। ইংলিশের নোট তো চাই, তবে সেগুলো কিন্তু তোমার মনে আমার জন্য প্রতিটা ফিলিংস নোট করে আনতে হবে কিন্তু। আমার মনে তোমার জন্য কেন ফিলিংস থাকবে শুনি? এটা বলে শুভ্রা চোখের পানি মুছলো আমায় এড়িয়ে। আমি এবার আমার দুটো হাত দিয়ে ওর মুখে হাত দিয়ে মুখ তোলার চেষ্টা করলেও ও মুখ কিছুতেই তুলতে চাইছে না। অবশেষে মুখ তুলতেই আমি ওর চোখের দিকে তাকিয়ে, ভালোবাসো? এটা বলার সাথে সাথেই শুভ্রার চোখে একটু আস্ত সমুদ্র ভেসে উঠল, আর সাথে সাথে কান্নার ভাঙা গলায়, জানি না। আমি ওর গালে হাত দিয়ে চোখে চোখ রেখে, বলতে পারবা আমার চোখের দিকে তাকিয়ে জানি না শব্দটা? শুভ্রা আমার চোখের দিকে তাকিয়ে হালকা মুচকি এসে, জি জানি না। আমি এবার হালকা শুভ্রার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটু হাসি এনে, তাই আমি যদি বলি তুমি আমায় ফিল করো? সাথে সাথে শুভ্রার চোখে আবার পানি এসে গেল, আর ছলছল করা চোখগুলো আমার সামনে রেখে ঠোঁট কাঁপিয়ে, জানি না। ও আচ্ছা, যদি বলি আমি তোমায় ফিল করি, তাহলে কি আমার ভালোবাসা তোমার বুকে তুলে দিতে পারি? সাথে সাথে শুভ্রা, অবশ্য মজা করো না, আমাকে একা ছেড়ে দাও। আমি এবার শুভ্রার বাম হাতটা ধরে মাটিতে হাঁটু মুড়ে বসতেই শুভ্রা আমার দিকে কেমন অবাক চোখে তাকালো। আমি ওর বাম হাতটা আমার কপালে স্পর্শ করতেই আলাদা একটা ফিলিংস ফিল করলাম। বুকের বাম পাশটা ধুক ধুক করতে শুরু করে দিল। আমি এখন শুভ্রার চোখের দিকে আর তাকাতে পারছি না। জানি না ভয়ে নাকি ভালোবাসার টানে আমি মাথা নিচু করেই, শুভ্রা আমি জানি না তুমি আমায় ফিল করো কিনা, তবে আমার প্রতিটা মুহূর্তের ফিল এখন তুমি, যাকে বলতে পারো আমি তোমায় অন সাইড লাভ করে ফেলেছি। আর আমি চাই এটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। তোমার কথা মনে আসলেই কেমন যেন একটা মুখে আমার হালকা হাসি আসে। আজ যে আমি এইভাবে হেসে কথাটা বলছি, এটার কারণও তুমি। তুমি যে হাসো সেটা দেখলে আমার সারাটা দিন আর কিছু তোমার কাছে আশা করে না। আর যদিও বা করে, শুধুমাত্র তোমার একটু দেওয়া ভালোবাসা। আমি তোমার দায়িত্ব নিতে চাই, আমি তোমায় নিজের মতো করে পেতে চাই। আমি হয়তো পারবো না তোমায় বড় কোনো দামি লাক্সারি গাড়িতে নিয়ে চারদিকে ঘুরে বেড়াতে, তবে আমার বাইক নিয়ে তোমায় এ শহরের প্রতিটা গলি ঘোরাতে পারবো, যদি তুমি আমার কাঁধে তোমার ওই নরম ডান হাতের ছোঁয়া দাও। হয়তো
পারবো না খুব দামি রেস্টুরেন্টে গিয়ে খাওয়াতে, তবে তোমায় রাস্তায় পাশে বসার দোকান থেকে বাদাম ভাজা এবং ফুচকা খাওয়াতে পারবো। আমি পারবো না তোমার জন্য কোনো দামি নেকলেস বা ডায়মন্ডের রিং আনতে, তবে আমার পকেট মানি বাঁচিয়ে তোমার জন্য ভালোবেসে এক জোড়া নুপুর এনে তোমার পায়ে পরিয়ে দিতে পারবো। তুমি ভালোবেসে পরে নিও। আমি তোমার কাছে কিছুই চাই না, শুধুমাত্র তোমার মুখে ভালোবাসি শব্দটা আর তোমার হালকা স্পর্শ পেতে চাই। ভালোবাসতে গেলে অনেকে তার ভালোবাসার মানুষের উপর বিভিন্ন শর্ত তুলে ধরে। আমি তোমায় সেভাবে পেতে চাই না, আমি তোমায় তোমার মতো করেই পেতে চাই। কি লাভ তোমার উপর নিজের শর্তগুলো চাপিয়ে? ভালোবাসি কথাটা বলার মতো সাহস পাচ্ছি না তোমার চোখের দিকে তাকিয়ে, কারণ আমি একটু লজ্জা পাই এবং খুব ভয় পাই। সো আমি চাই তুমি আমার হাত ধরে আমার জীবনের প্রতিটা সুখ দুঃখ মোমেন্টগুলোর হাল ধরো। এগুলো বলার সাথে সাথেই নিজের অজান্তেই চোখ থেকে টপ টপ করে মাটিতে পানি পড়তে থাকলো। শুভ্রা এবার হাত ছাড়িয়ে নিল। আমি এটা ফিল করতেই আমার মধ্যে কেমন একটা আতঙ্কের ছায়া নেমে এলো। হাত টেনে নিল মানে কি? তাহলে শুভ্রা আমায় ফিল করে না? আমার জন্য কি ওর মনে একটু ভালোবাসা নেই? শুভ্রা আমার সামনে হাঁটু মুড়ে বসে আমার মাথাটা নিজের হাত দিয়ে তুলে, এই উঠে দাঁড়াও। আমি শুভ্রার কথা মতো উঠে দাঁড়ালাম। ও এবার আমার হাতটা ধরে আমার চোখের দিকে তাকিয়ে হেসে হেসে, ভালোবাসি বলতে এত সময় লাগে তো আমায় ভালোবেসেছো কেন? আমি মাথা নিচু করে, তোমায় ফিল করতে করতে তোমার জন্য কখন যে এই মনে একটা ভালোবাসার কুঁড়েঘর বেঁধে ফেলেছি নিজেও জানি না। তাই তো ওই কুড়ে ঘরে আমার একটু জায়গা হবে? আমি শুনেই পুরাই অবাক। তার মানে শুভ্রাও? না না, আমি এটা কি ভাবছি? জি, যদি না তোমার কোনো সমস্যা হয়। শুভ্রা একভাবে আমার চোখের দিকে তাকিয়ে, খুব ভালোবাসি তোমায় অভ্র, জানি না তোমার ফজলামিগুলো কখন যে আমার মনে এক একটা ভালোবাসার জল ছবি হয়ে গেছে বুঝতেই পারছি না। তুমি যখন আমার সাথে ফজলামি করতে তখন খুব রাগ হয় জানো, তবে কিছু সময় পর সেই ফজলামিগুলো খুব মিস করি। ওই ফজলামিগুলোই আমার মাঝে মাঝে একাকী সময়গুলোর সাথী হয়। তাই আমি চাই আমার একাকী সময়গুলোর এখন থেকে সাথী করতে একটা ফাজিল পোলাকে, যে আমি হাসাতেও পারবে আর কান্না করাতেও পারবে। আই লাভ ইউ অভ্র। আমি নিজের কানকে এখনো বিশ্বাস করতে পারছি না। আর একবার বলো। আই লাভ ইউ অভ্র। আমি সাথে সাথে হাঁটু মুড়ে শুভ্রার সামনে বসে দ্রুত গতিতে শুভ্রাকে আমি আমার বুকে টেনে একটা বড় লম্বা শ্বাস ফেলে, আই লাভ ইউ টু শুভ্রা। আমি ওর কাঁধে মাথা রেখে আছি আর আমি বুঝলাম আমার কাঁধে হালকা পানি পড়ছে। আমি শুভ্রাকে আমার চোখের সামনে এনে, কি হলো, কান্না করছো কেন? শুভ্রা ফুপিয়ে ফুপিয়ে, এতক্ষণ এতটা হারানোর ভয় ছিল না তোমায়, কিন্তু এখন তোমায় আপন করার পরে আরো কেমন হারানোর ভয়টা ধীরে ধীরে বাড়ছে। আমি শুভ্রার চোখের দিকে তাকিয়ে ওর চোখ দুটো মুছে, এই পাগলি, হারানোর ভয় মনে রেখো না। আজ থেকে এই বুকে শুধু শুভ্রা নামটাই থাকবে, অন্য কেউ না। এটা বলে আমি শুভ্রার নাকে নাক রেখে ঘষা দিলাম। আর আমার কথাতে শুভ্রা একটু খুশি হয়ে, কেউ থাকলে তোমায় কিন্তু আমি মেরে ফেলবো। হুম, পারবো না আমি তোমায় কখনো হারাতে, তাই অন্যের নাম পসিবল না। তাই আবারও শুভ্রা আমায় খুব জোরে চেপে ধরলো। আমি কিছুক্ষণ পর ওকে ছাড়িয়ে নিলাম, বাট ও আমায় ছাড়তেই চাইছিল না। তার জন্য মহারানীর রাগ হয়েছে। আমি শুভ্রার পাশে পাশে হাঁটছি আর যতবারই ওর হাত ধরার ট্রাই করছি ততবারই আমার হাতে ও মারছে আর হাত সরিয়ে নিচ্ছে। উফ আল্লাহ, এই মাত্রই গার্লফ্রেন্ড হলো, এখনই এত রাগ, জানি না পরে কত হবে। এই শোনো না গো, বাবু গো। এই আমি তোমার বাবু না। আচ্ছা বাবা, বাবু না, তুমি তো আমার বেবি নাকি? তাও না। ও আচ্ছা, আমার ভালোবাসা। এবার হুট করে আমার সামনে দাঁড়িয়ে, কিসের ভালোবাসা? ও ভাই কি বলে, কিসের ভালোবাসা মানে? জি কিসের ভালোবাসা? যে পোলা আমায় জড়িয়ে ধরে কিছুক্ষণ থাকতে পারে না
সে আবার আমায় ভালোবাসে? ও ভাই, কিছুক্ষণ মানে শালা টানা 30 মিনিট জড়িয়ে ধরেছিল। সাথে সাথে আমি কান ধরে, আচ্ছা বাবা এখন আসো জড়িয়ে ধরি। হ্যাঁ, এখন তো জড়িয়ে ধরবেই তুমি। এখানে তো কোনো মেয়ে নেই, আর ওখানে তো অনেক মেয়ে, তাই তো আমায় জোর করে ছাড়িয়ে দিলে। উফ আল্লাহ গো, কি বিপদে পড়লাম। উফ, আমার পাগড়িটা বুঝি রাগ করেছে। ওখানে তো অনেক মানুষজন ছিল। সাথে সাথে শুভ্রা আমার জামার কলার ধরলো, তাও অনেক কষ্ট করে, কারণ আমি একটু লম্বা মানে, আর শুভ্রা একটু ছোট, আর তাই আমার পায়ের উপর পা দিয়ে আমার জামার কলার ধরেছে। উফ ভাইরে, লম্বার ছোট মেয়েদের গপ বানানোর একটা আলাদাই মজা। সেই আমার বুকের কাছে সব সময় থাকবে, হাঁটার সময়ও আর জড়িয়ে ধরার সময়ও। ভাইরে, ভাগ্য লাগে এমন গপ পেতে গেলে। আর হ্যাঁ, শুভ্রা একটু গোলুমোলু টাইপের। হাই ভাইরে, এটা তো আমার জন্মগত ভালো লাগা। আমার চাই না কোনো ফিগারওয়ালা, আমার তো শুধু চাই গোলুমোলু টাইপের মেয়ে। গোলুমোলু মেয়েগুলো অতিরিক্ত কিউট হয়। শুভ্রা এবার রাগি লুকে আমার চোখের দিকে ছুড়ে, মানুষজন ছিল মানে তুই কি রুমে আমায় ভালোবাসবি নাকি? আমাদের ভালোবাসা সবার সামনেই থাকবে। কেন? কেন মানে? তুই অনেক ফ্লার্টিং বাস। তুই কি মনে করেছিস আমি বিউটি পার্লারের ব্যাপারটা জানি না? হাই রে, সব শুনে ফেলেছে দেখছি। আমি তো শুধু তোমার একটু মজা করছিলাম আর কি। না, আর বলা যাবে না। তুমি কুত্তা অনেক বড় হারামি, অনেক বড় ফ্লার্টিং বাজ। আমি চাই সব মেয়েরা জানুক তুই শুধু আমার, আর আমি শুধু তোর। যদি অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েছিস না, তোকে আমি কেটে কুচি কুচি করে, তোকে দেখিস কি করি। হাই আল্লাহ, শেষ পর্যন্ত আমার একটা মোটি মারবে? এই মোটি মানে এই মোটিকেই বিয়ে করতে হবে, বুঝেছিস? পারবো না করতে, এত প্যারা দিলে। তার মানে কি রে? হ্যাঁ, তোর না এই রোগা কঞ্চির মতো শরীরকে মেরে ফাটিয়ে দিব। হুম, এত সহজ না। দেখাই যাবে। ওকে হাতি। ভাইরে, সাথে সাথে আর এক মূর্তি নিয়ে নিল শুভ্রা। আরে ভাই, শুভ্রা একেবারে খুব মোটা নয়, একটু মোটা আর কি। শুভ্রা আমার চোখের দিকে তাকিয়ে, আমি কিন্তু তোকে মেরে ফেলবো। এটা বলেই কান্না শুরু করে দিল। এটা হলো রাগের কান্না। যখন মেয়েরা খুব রেগে যায় না, আর তার প্রিয় মানুষটার উপর আর কিছু রাগ দেখাতে পারে না, তখনই কান্না শুরু করে দেয়। শুভ্রা এবার আমার পায়ের উপর থেকে নেমে গেল। ও রাগ করে সরিয়ে দাঁড়ালো। আমি হাসতে হাসতে ওকে আমার বুকে জড়িয়ে নিলাম, আর শুভ্রা আমার বুকে ও হাত দুটো রেখে, উফ, ছাড় আমায়, ছাড়। আমি তো হাতি, যা অন্যের কাছে যা, ছাড় বলছি, ছাড়। মেয়েটা খুব রেগে গেছে রে। আমি শুভ্রার মাথায় একটা কিস করে, ছাড়বো না তো, অনেক কষ্টে তোমায় এই বুকে পেয়েছি। এই বুক থেকে চলে গেলে যে আমার ভালোবাসার বাঁশিতে কোন রকম সুরই আসবে না। এখনো শুভ্রা রেগে, এসব কথা বলে তুমি কিন্তু আমার মন জয় করতে পারবে না, বলে দিলাম। আমি দুষ্টামি করে আরো ওকে কাছে টেনে নিয়ে ওর পিছনে হাত রাখলাম কোমরের উপর। আমি তার দিকে তাকিয়ে এক চোখ মেরে, হি হি হি, তবে কি রাগ ভাঙাতে রাতে বাসায় তোমার যাওয়া লাগবে নাকি? সাথে সাথে শুভ্রা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল, আর হালকা রাগী ভয়েসে, মানে? মানে তোমার মন চুরি করতে। ইস, আমার তো মন চুরি হয়ে গেছে অব্র বাবু। সাথে সাথে আমি চারিদিকে আশ্চর্য হয়ে তাকাচ্ছি, যাতে শুভ্রা একটু হাসে। কই কই কই, এই কে নিয়ে গেলি রে আমার ভালোবাসার মানুষের মন? শালা, তোকে যদি একবার পাই না, তোর ইঞ্জিনের সব মোবিল বের করে নিব। তখন আমিও দেখব তুই কিভাবে তোর ইঞ্জিন চালাস। সাথে সাথে শুভ্রা হেসে আমার বুকে কিল ঘুষি মারতে মারতে, উফ, তুমিও পারো বটে। এবার আমার জামার বোতামে হাত দিয়ে মাথা নিচু করে আছে, আর আমি সামনের দিকে তাকিয়ে আছি। ওই দূরে কে যেন একজন বাইক নিয়ে আসছে। আরে ভাই, ওটা তো আমার বাসার বাইক। যা শালা, আমাদের বাসার বাইক আবার কে নিয়ে আসবে? ও হবে হয়তো সেলিম আসছে। আমি ভয় পেলাম না, শুধু তাকিয়ে রইলাম। আরো কিছু কাছে আসতে মাইরালা, ও মা গো, এই যে আব্বু। আমি শুভ্রাকে ছাড়ানোর ট্রাই করলে শুভ্রা আমাকে ছাড়তে চাইলো না। আমার গলার দিয়ে এখন একটু জল নামবে না, মনে হচ্ছে আমি শুধু ঢোক গিলছি। আব্বু সোজা আমাদের পিছনে দাঁড়ালো,
আর আমার দিকে কটাক্ষ দৃষ্টিতে শুধু জুতার দিকে দিকে তাকাচ্ছে। আমি আস্তে আস্তে, এই শুভ্রা আব্বু। আব্বুকে আমি ম্যানেজ করে নিব। এই শুভ্রা আমার আব্বু। উফ, তুমি এখন আমার আব্বুকে ভয় পাও? সেদিন না বলেছিলে তোমার আব্বু তোমাকে দেখে ভয় পায়? আল্লাহ গো, আমাকে বেরিয়ে ছাড়বে গো। আমি শুভ্রাকে, এই ছাড়ো, আমাদের পিছনে আমার আব্বু। সাথে সাথে শুভ্রা চমকে গিয়ে আমাকে ছেড়ে আর সাইডে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো। আব্বু আমার দিকে রাগী ষাঁড়ের মতো তাকিয়ে আছে। ভাইরে, চোখগুলো লাল হয়ে গেছে। আব্বুর এখন আজ আবার রক্ষা নেই গো আল্লাহ। আব্বু সোজা আমার কাছে এসে, তোকে কি এজন্য কলেজে পাঠাই? আমি আব্বুর দিকে তাকিয়ে দেখলাম। এবার আব্বু পুরাই রেগে আগুন। আবার এদিকে যদি শুভ্রার সামনে আমার জুতার বাড়ি দেয়, পুরাই প্রেস্টিজ পাংচার হয়ে যাবে রে। ওয়েট, একটা আইডিয়া বের করা লাগবে। আইডিয়া, ইয়েস। আমি এবার আব্বুর কাছে মাথা নিচু করে ভদ্র পোলার মতো গেলাম আর পায়ে হাতে সালাম করলাম। আব্বু দেখে পুরাই অবাক, কারণ আমি ঈদের নামাজ আর বকরিদের নামাজ ছাড়া খুব একটা সালাম করি না। তার জন্যই আব্বু পুরাই অবাক হয়ে গেল। আমি আব্বুর সামনে মাথা নিচু করে, আব্বু সব দেখে ফেলেছো? আব্বু কটাক্ষ দৃষ্টিতে, দেখবার আর কি বাকি আছে শুনি। আমি এবার আব্বুর হাত ধরে, দেখে যখন ফেলেছো তাহলে আম্মুরে বলো না, তা না হলে তোমায় আর আমার বাসা থেকে বের করে দিবে। আব্বু চিৎকার করে, হ্যাঁ, তোকে তো বের করে দেওয়াই উচিত। এই, আমাকে কেন বের করবে শুনি? আমি আব্বুর সামনে মুচকি হেসে, হা হা হা, তুমি আমারটা জানালে আমিও কিন্তু তোমার ওই পাশের বাসার আন্টির সাথে চোখ মারাটাও বলে দেব। আব্বু এবার রাগ থামিয়ে আমার মাথায় হাত বুলাতে বুলাতে, ধুর, কি যে বলিস না। আমি তো তোর আম্মুর সামনে ভুলেও মুখ খুলবো না। হা হা হা, ধন্যবাদ আব্বু। তা একটা কথা জিজ্ঞেস করব? জি আব্বু। এটা কি আমার হবু বৌমা? আমি মাথা নিচু করে লজ্জা পেয়ে, জি আব্বু, এটাই তোমাদের হবু বৌমা। আমি এবার শুভ্রার দিকে তাকিয়ে, এই আসো, আব্বুরে সালাম করো। শুভ্রা ছুটে এসে আব্বুকে সালাম করলো। আব্বু আমার আর শুভ্রার সামনেই, বৌমাকে আমার ঠিক পছন্দ হলো না। সাথে সাথে শুভ্রা রেগে আমাদের থেকে দূরে গিয়ে দাঁড়ালো। আমি আব্বুর উপরে রেগে, কই, আমারও তো পাশের বাসার আন্টিকে পছন্দ হয়নি কোনোদিনও, তবুও তো আমি তোমায় কিছু বলিনি। উফ, তুই থামবি? সব কথাতেই আমায় কেন জড়াস বলতো? দেখো তো আব্বু, তোমার কথা শুনে আমার হবু বউটা কেমন কষ্ট পেয়ে একাধারে গিয়ে দাঁড়ায় আছে। এই, তোর বৌমা মানে? বউ না তো কি, আমি তো ওই শুভ্রাকে বিয়ে করব। আর আমি না বিয়ের 1 বছর পরেই তোমাদের একটা নাতি উপহার দেব। সাথে সাথে আব্বু যেন কেমন একটা পাগল হওয়ার মতো করে হাতের তালি বাজাতে বাজাতে, বাবা, এত দূর এগিয়ে গেছিস? তাহলে তোর লজ্জা করে না আমার সামনে এমন কথা বলতে? হা হা হা, সেদিন তোমার সাথে একটা মুভি দেখছিলাম না, সেখান থেকে শিখেছি, প্যার কান্না হ্যাঁ তো ডারনা কিয়া। তার মানে তোকে পাশে বসিয়ে নিউজ দেখতে হবে, এবার কোনো মুভি নয়। হা 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 হা। আব্বু, তুমি এখন এখানে কেন? না, মানে অফিসে যাচ্ছিলাম। যা শালা, এখন বাজে প্রায় 12টা, এখন অফিস? না না, ডালমে কুছ তো কালা হ্যায়। আব্বু, তোমার বুঝি 12টায় অফিস? ওয়েট, আম্মুরে কল দিয়ে জিজ্ঞাসা করি তো, তোমার কবে থেকে শিফট চেঞ্জ হলো? এই না না, আমার বাপ কেন আমায় বাঘিনীর মুখে ঠেলছিল? 100 বার ঠেলবো। তুমি আমার আম্মুকে এভাবে ধোকা দেবে কেন? দেখ, ভালো হচ্ছে না কিন্তু। এটা বলেই আব্বু বাইক নিয়ে বেরিয়ে গেল সাথে সাথে, কারণ আব্বু আমার সাথে কখনোই পারে না কথাতে। আমি এবার শুভ্রার কাছে যেতেই শুভ্রা আমার থেকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। আমি শুভ্রার হাতটা ধরে আমার দিকে টানতে চাইলেও ও আর ফিরে তাকাচ্ছে না। আমি নিরুপায় হয়ে শুভ্রার সামনে গিয়ে, এই কি হলো? কি হলো মানে? তোমার আব্বুর তো আমার পছন্দ না, সো আমার সাথে কোনো রকম আর যোগাযোগ করার ট্রাই করবা না। দূর, আব্বু তো মজা করে বলেছে। আর হ্যাঁ, অক্সিজেন ছাড়া কি কোনো মানুষ বাঁচে বলো? আর আমি তো তোমায় ভালোবাসি, এই মন কোটরে রেখে যত্ন করার ওয়াদা করেছি, তাহলে আমি কিভাবে বাঁচবো বলো? কেন হসপিটালে যাবা এবার থেকে? ঠিক ঠিক ঠিক,
আমার তো মনে ছিল ওখানেও মেয়ে থাকে, ওদের দেখেই একটু অক্সিজেন নিয়ে নেব। ভাইরে, শুভ্রা আরো রেগে আগুন হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি, কারণ ওর একটা হাতের আঙ্গুল দিয়ে আর একটা হাতের আঙ্গুলগুলো জোরে জোরে ঘষছে। যা পারো করো, আমায় কেন জ্বালাচ্ছ শুনি? তোমায় যে খুব ভালোবাসি তাই। ভালোবাসলে অন্য মেয়ের নাম মুখেই আনতা না। তাই আমি তো মেয়ের নাম আনি নাই, শুধু বলছি মেয়ে। ভালো, যাও এখন, আমার ভালো লাগতেছে না। ওকে। এটা বলে আমি কিছু দূরে আসতেই শুভ্রা ছুটে এসে আমার সামনে দাঁড়িয়ে রেগে হাঁপাতে হাঁপাতে, ওই কুত্তা, কি? তুই চলে এলি কেন ওখান থেকে? তুমি তো আসতে বললে। কুত্তা, আমি বললেই আসতে হবে? আমি ভদ্রপোলা, সব কথা শুনি। সাথে সাথে আমার পায়ের উপর আবার পা দিয়ে আমার জামার কলার ধরে। এই, আমি কি তোর উপর একটু অভিমান রাগ করতে পারি? অবশ্যই করতে পারো, সে অধিকার তো কবেই দিয়েছি তোমায়। তাহলে কুত্তা, তুই আমাকে ওখান থেকে একা ছেড়ে এলি কেন? আমি চাইছিলাম তুমিও এসে আমায় আরো একটু রাগ দেখাও, আরো একটু অভিমান করো। তোমার রাগী মায়াবতী মুখটা যে আমার ভীষণ প্রিয়। সাথে সাথে শুভ্রা আমার নাকটা টিপে, কুত্তা, তাই বলে আমার মনে কষ্ট দিবা? কই, কোথায় কষ্ট দিলাম? এই যে বুকের বাম পাশে, তোমার জন্য কতখানি কষ্ট পাচ্ছে। কই দেখি তো কতটা কষ্ট পাচ্ছে। এটা বলে আমি হাত দিতে যাব, ঠিক তখনই শুভ্রা আমার হাতের উপর একটা মেরে, যা হবে বিয়ের পর, এখন দুষ্টুমি করবা না, আমি লজ্জা করে। দুষ্টামি তো করছি না, শুধুমাত্র তোমার বুকের কতখানি কষ্ট আছে সেটা ফিল করতাম আমার ভালোবাসা দিয়ে। এবার আমি ওর বুকের কাছে কান রাখলাম, শুভ্রাকে জড়িয়ে ধরে। শুভ্রার হার্টবিট এখন নর্মাল থেকে আরো কেমন জোরে জোরে চলছে। শুনতে পাচ্ছি কেউ যেন আমায় ডাকছে ওর মন থেকে, বারে বারে বলছে, অব্র, আরো বেশি ভালোবাসা চাই, আরো বেশি ভালোবাসো আমায়। আমি চোখ বন্ধ করে আছি। শুভ্রা কেমন যেন কাঁপছে। শুভ্রাও এক সময়ে আমায় জোর করে চেপে ধরেছে। কিছুক্ষণ পরে শুভ্রা আমায় ঠেলে সরিয়ে দিয়ে বুকে হাত রাখলো। কি হলো? শুভ্রার চোখের কোণে পানি দেখতে পেলাম এবং শুভ্রা ঠোঁটের কোণে একটা মুচকি হাসি রেখে, কিছু না অভ্র, আমি বাসে যাচ্ছি, বাই। এটা বলেই শুভ্রা আমার থেকে দূরে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে ভাবছি, যা শালা, কি হলো রে ভাই যে চলে গেল। আমি সোজা বাসায় গিয়ে লাঞ্চ সেরে শুয়ে আছি, ফোনে তোলা ওর সাথে সেলফি গুলো দেখছি আর মনে মনে ওকে হাজারো স্বপ্নের সমুদ্রে ভেসে যাচ্ছি। কেউ এতটাও কি আপন হতে পারে যেমনটা ওকে আমি আপন করে ফেলেছি। ও হাসলে মনে হয় আমার আকাশটা হেসে ওঠে। ওর রাগী লোকটার যে মায়াবী এক ঝলক, সেটা আমার বড় প্রিয়। গোলুমুলু ফর্সা গালের যে টোলটা, সেটাও আমায় বারবার ওকে ভালোবাসিয়ে দেয়। কোন এক রূপের পরী, সে এক আমার স্বপ্নে দেখা কোনো এক পরী। পরীর ঠোঁটের মিষ্টি হাসিটা বারে বার আমায় পাগল করে দেয়। চাই আমি ওই পরীটাকে নিজের মতো করে পেতে, চাই ওকে নিজে আমি হাজারো ভালোবাসার ইট দিয়ে আমার মনে একটা ছোট্ট রাজপ্রাসাদ বানাতে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। বিকালে ঘুম থেকে উঠে শীতলের দোকানে গেলাম। শীতল হলো সেই মানুষ যার হাতে চা খেলে পুরাই মন প্রাণ শান্তি। কোনো একদিন আমার প্রোফাইলে ওর দোকানে পিক তুলে পোস্ট দিব দেখে দিয়েন। বাইরের মাচাটাতে গিয়ে বসলাম। সব আস্তে আস্তে চুতিয়া ফ্রেন্ডগুলো জুটে গেল। সেলিম এখানে নেই, সে এখন বিদেশ চলে গেছে 4 দিন আগেই। চুপচাপ বসে আছি, পা হাত জড়ো করে। রাস্তায় আজ দেখি প্রচুর কাপড়ের ভিড়। চায়ে চুমুক দিচ্ছি আর মাঝে মাঝে সিগারেটকেও আমার ঠোঁটে আলতো ছোঁয়ায় স্পর্শ করিয়ে তার অনুভব করছি। সব শালা রাস্তা দিয়ে হা করে তাকিয়ে তাকিয়ে মেয়ে দেখছে, অবশ্য আমিও দেখছি। ভাই, যে যাই বলুক, পোলাতে জন্মগত অধিকার মেয়ে দেখার, তবে বাজে মন্তব্য করাটা খুবই একটা জঘন্য ব্যাপার। আর আমরা সেটা করছি না, আর করিও না কখনো। তার মধ্যেই একটা মেয়েকে আমি লক্ষ্য করতেই, আরে এ তো শুভ্রা। আব্বুর বাইকে বসে কোথাও যেন গিয়েছিল। আমাকে দেখতেই শুভ্রা আমার দিকে আঙুল দিয়ে রাগী লুক দিয়ে ইশারা করলো, বসে বসে মেয়ে দেখা হচ্ছে, ওইদিকে ঘুরে বসো। ভাইরে, এ কোথা থেকে এলো? আমি জলদি ঘুরে বসলাম। সবাই আমার দিকে তাকাচ্ছে। রোমান আমার জামার কলার ধরে, এই মেয়েটা কে রে? আমি কিভাবে জানবো? জানবি মানে? ওই মেয়েটা তোকে ইশারা করলো কেন? কেন আবার?
আমি কিভাবে জানবো? শালাদের বললেই ওদের আবার ট্রিট চাই, এখন টাকা পয়সাও দেই। আর এরা এতই চুতিয়া যে বাসায় গিয়ে বলতেও থামবে না। আবার আম্মু জানলে তো আমার খবর আছে। হ্যাঁ তো আমরা এত হ্যান্ডসাম গুড লুক, কই আমাদের দিকে কিছু করলো না, আর তোর মতো ফাটিং বাসকে ইশারা করবে? নিশ্চয়ই কোনো ঘাবলা আছে মাম্মা। আমি হেসে হেসে, ধুর শালা, গুড লুক আর হ্যান্ডসাম থাকলেই সবকিছু হয় না রে, একটা এক্সট্রা ভাব লাগে ভাই এসবে। এটা বলে আমি কলারটা তুলে স্টাইল দিয়ে দাঁড়াতেই, আইসে রে, একে তো হিরো আলমের পাতানো ভাই। দেখ ভাই, এভাবে বললে কিন্তু তোদের খবর আছে। কি খবর শুনি? তোর আব্বু প্রিয়ার কানে ওই তোমার আরেক যে আনু আছে না, তার কথা। এটা শুনেই রোমান তার সাইডে চলে গেল, কারণ রোমান সীমাকে প্রচুর ভালোবাসে। আর রোমানও, তবুও ওর স্বভাব খারাপ, একটাই হবে না, ওর আরো লাগবে। আর ও প্রিয়াকেও ছাড়তে পারবে না। ওদের রিলেশন প্রায় 6 বছরের, আগেও অনেকবার ব্রেকআপ হয়েছে ওদের, কিন্তু ওরা কখনো একে অপরকে ছেড়ে যায়নি। আর এখন তো দিনে প্রায় 10 বার ব্রেকআপ হয়। আর এদিকে সিয়ামের মাথায় আমি হাত দিয়ে, এই যে হারামি, তুই যে তোর ফোনটা আমায় মাঝে মাঝে দিয়ে বলিস, অব্র আমার গফের সাথে একটু ফ্লাটিং করে আমায় তুই ওর কাছে একটু হিরো বানিয়ে দে না, আমায় একটু রোমান্টিক পোলা বানিয়ে দে না। সে আমার কলেজেই পড়ে, বেশি ফাটালে আমি বলে দেব কিন্তু। এবার রোমান আর সিয়াম একসাথে, যা তো, আমাদেরও সব আসবে। ওকে মাম্মা। এই শীতলদা, আমার চা সিগারেটটা আজ এদের নামে। এটা শুনেই রোমান আর সিয়াম, এই আমরা কি তোর আব্বু নাকি? না রে বাবু, আমি তোদের আব্বু। এটা বলে আমি মানে মানে কেটে পড়লাম, নয়তো আমায় ধরে আজ পেটাবে। সন্ধ্যার দিকে বসে আছি রুমে, হঠাৎ দেখি শুভ্রা ফোন দিয়ে, এই ফ্রি আছো? আমি তো তোমার জন্য এনি টাইম ফ্রি। তাই ওকে, তা চলে এসো আমার বাসায়, আব্বু আম্মু কেউ নেই। হাই হাই, এত সুযোগ তার মানে আজ হবে? কেন, লুডো খেলতে নাকি? দুষ্টুমি নয়, জলদি আসবা কিন্তু। রাখলাম, আর আমি লোকেশন সেন্ড করছি। এটা বলে রেখে দিল। হাই, আজ প্রথম গফেট বাসায়, তাও আবার রাতে। হাই, একটা আলাদা ফিলিংস রে। রাতে ডিনার সেরেই আমি ড্রেস চেঞ্জ করতে এলাম, শালা আধা ঘন্টা ধরে ড্রেস পরে যাচ্ছি, বাট একটা পছন্দ হচ্ছে না। অবশেষে একটা ড্রেস পরে বডি স্প্রেটা হাতে নিয়ে খুশি ঝলকে দিলাম পুরাই বডি স্প্রেটা শেষ করে। সবই তো হলো, বাট বাইকের চাবি তো আব্বুর কাছে। আব্বু এখন ড্রয়িং রুমে বসে আছে। আমি আব্বুর কাছে আসতেই আব্বু নাকে হাত চাপা দিয়ে, এই এই দূরে সর হারামি, আর এত রাতে এত সাজ কিসের? আমি আব্বুর দিকে মিটি মিটি করে তাকিয়ে, আব্বু বলছি, বাইকের চাবিটা দাও না, পার্টি আছে। না না, হবে না, এত রাতে বাইক, আবার বাইকে তোকে, তুই খুব জোরে বাইক চালাস না, কাল নিবি। আমি আব্বুর পা ধরে, প্লিজ আব্বু, আমি আস্তে চালাবো, কথা দিলাম। আচ্ছা, রাস্তার চারপাশে খেয়াল করে ড্রাইভিং করবি। আমি বাইক নিয়ে রাস্তায় বের হতেই, উফ আল্লাহ গো, বাইরে যে খুব শীত, তবুও কিছু করার নাই। শীতে গেলে তো ওখানে শুভ্রা আছে আমায় গরম করার জন্য। আমি সোজা শুভ্রার দেওয়ার লোকেশন মতো পৌঁছে গেলাম। বাসার সামনে দাঁড়িয়ে বাইকটা স্ট্যান্ড করতেই দেখলাম একটা হেব্বি সুন্দর বাসা। এটাই মনে হয় শুভ্রার বাসা। শ্বশুর মনে হচ্ছে হেব্বি মালদার পার্টি। যাক, জামাই তো আমি নাকি। আমি এবার বাসার কলিং বেলে হাত দিলাম, সাথে সাথেই শুভ্রা দরজা খুলে দিল। যা তাড়াতাড়ি খুললো দরজাটা, মনে হয় শুভ্রার দরজার সাইডে ছিল। আমি শুভ্রাকে দেখে থরথর করে কাঁপা শুরু করলাম, যাতে শুভ্রাকে জড়িয়ে ধরতে পারি। শুভ্রা আমায় কাঁপতে দেখে, এই বাইরে তো অনেক শীত, জলদি ভেতরে আসো। জি জি, খুব শীত গো। আমি ভেতরে ঢুকতেই শুভ্রা দরজা বন্ধ করতেই আমি শুভ্রাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আহ কি সুখ। বাবু দুষ্টুমি করবা না একদম, ছাড়ো। উফ, দুষ্টামি কই করলাম, আমি তো আমায় গরম করছি। মানে? তুমি তো আমার হিটার আর আমি তোমার পানি, দুজনে মিলে গেলে একটা বাসর রাতের কাহিনী। শুভ্রা আমার গাল টেনে, পিচ্ছি পণ্ডিত মশাই, ওটা তো হচ্ছে না। যা শালা, তার মানে এতদূর আমি শীতে যে এলাম সেটা পুরাই বেকার। শুভ্রা এবার আমায় ছাড়িয়ে
আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এই কোথায় নিয়ে যাচ্ছ? ডিনার করবা না? হায় আল্লাহ, আমি আবার ডিনার করব কিভাবে? আমি তো এই বাসা থেকে ডিনার সেরে আসছি। যদি শুভ্রাটে মানা করি তাহলে শুভ্রা মনে কষ্ট পাবে। এবার আমায় খাবার টেবিলে বসিয়ে দিয়ে। ওয়েট, আমি খাবার আনছি। আচ্ছা। শুভ্রা দেখি একটা প্লেটে খাবার সাজাচ্ছে। ওই, তোমার প্লেট কোথায়? তুমি খাবা না? ওই হাদারাম, তুমি বুঝি জানো না বর্ব এক প্লেটেই খাবার খায়? তাই নাকি? জি। খাবার খাবার শেষে মিষ্টি মুখ করাবে তো? হুম, ফ্রিজে আছে অনেক। ফ্রিজের নয় তো? তবে আমি তো তোমার ঠোঁটের হালকা মিষ্টি ছোঁয়া পেতে চাই, যা পৃথিবীর সব মিষ্টিকে হার মানাবে। তাই? এবার শুভ্রা এসে আমার কোলে বসলো। আল্লাহ গো, আমার মনে হয় সব কল কবজা ভেঙে গেল রে। আমার তো এই শরীর, তারপরে আবার শুভ্রা, তবু ভালোবাসার বাসার কিছু মনে হচ্ছে না। শুভ্রা এবার আমার মুখের দিকে খাবার তুলে দিচ্ছে। আমি শুধু শুভ্রার দিকে তাকিয়ে আছি। শুভ্রা হেসে হেসে, আই, কি হলো? কিছু না। তো খাও। আমার তো ভাই খেতে ইচ্ছাই করছে না। ওকে। এবার আমার মুখে খাবার তুলে দিয়ে, অভ্র বাবু, জানো তো কি? আমি তোমায় প্রতিদিন এভাবেই খাবার খাওয়াবো, আর আমাকেও কিন্তু খাওয়াবা, ওকে? আমি দুষ্টামি করে? তোমার মতো মোটকুকে আমি আবার কোলে? পাগল নাকি? এটা শুনেই শুভ্রার চোখের কোণে হালকা পানি এসে গেল। হয়তো আমার কথায় কষ্ট পেয়েছে। অভ্র, আমি কি সত্যি মোটা? আমি শুভ্রার মাথার চুলে হাত দিয়ে, তোর পাগলি, আমি তো মজা করলাম। তুমি তো গোলুমলু, যা আমার ভীষণ পছন্দ। না অভ্র, আমার যেন মনে হয় আমি অনেক মোটা, তাই তুমি এভাবে আমায় বলো। ভালোবাসা মানুষকে মোটু বলবো না তো কাকে বলবো বলো? তুমি তো আমার সব। এই, খেয়েছো তুমি? না। আমি সাথে সাথে হাত ধুয়ে খাবার তুলে আমার হাতে, এই নাও, খেয়ে নাও বাবু। শুভ্রা এখনো অভিমান করে করে আছে, আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। বাবু গো, খেয়ে নাও আমার লক্ষ্মীটা। আমি খাবো না। কেন খাবে না শুনি? খিদে নেই। তুমি না খেলে যে আমার খুব খারাপ লাগবে, তা কি তুমি চাও? জানি না। আমি এবার শুভ্রার বুকে মাথা রেখে, বাবু প্লিজ। না, তুমি অনেক বাজে। ওকে বাবা, আমি অনেক বাজে, এবার তো খাও। খাবো না। না খেলে কিন্তু আমি চলে যাব বাসায়। না। আল্লাহ গো, দেখছেন তো গফের কি প্যারা। শালা সিঙ্গেল থাকতে কষ্ট লাগে, মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করি, আবার রিলেশনে গিয়েও মনে হয় নিজের গলাটা নিজেই টিপে মরে যাই। কোথাও সুখ নাই রে ভাই। তাহলে খাবার খাও। এটা বলে আমি আবারও ওর মুখের দিকে হাত এগিয়ে নিয়ে গেলাম। শুভ্রা গোমরা মুখে খাবার মুখে নিয়ে চিবাতে চিবাতে, ওই তরকারিটা কিন্তু বেশ হয়েছে, ওটা এর পরে দিবা। আমি তো শুনেই অবাক। এই বলল খিদে নেই, আবার এখনই নিজেই খাওয়া চাইছে। ওকে বাবু। এবার ওকে খাইয়ে দিলাম, আর শুভ্রাও আমাকে খাইয়ে দিয়েছে। শালা গুজে গুজে খাইয়েছে। খাবো না যত বলছি, তত রকম নানা রকম বাহানা বানিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। খাওয়া সেরে শুভ্রা এবার আমার বাসাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। পুরো বাসাটা পুরাই ঘোরানো শেষ। আমি শেষে একটু মজা করে, আচ্ছা শুভ্রা, তোমার আব্বুর লকারটা কোথায় বলো তো? কেন, আব্বু রুমেই আছে, তুমি কি করবা ওটা দেখে? না মানে দেখতাম আর কি। শ্বশুরের তো একটাই মেয়ে, আর শ্বশুর চলে গেলে তো সব আমারই, বুঝতেই তো পারছো। শুভ্রা আমার দিকে রাগি লোক দিয়ে, চলে গেলে মানে? না না, মানে চলে যাওয়া মানে ওই যে চাঁদের দেশে যাওয়া। ওই কুত্তা একদম কিছু পারে না আমার বাসা থেকে। ও মা, জামাইকে কিছু দেবে না, এটা আবার কোন দেশের রীতি? শুভ্রা এবার হেসে, জি দেবে তো। হি হি হি, আমি জানি তো আমার শ্বশুর বলে কথা, আর আমায় কিছু দেবে না। আমি কত স্মার্ট পোলা একটা। তা কি কি দিবে শুনি? হাতে একটা ভাঙা হ্যারিকেন আর একটা দেশলাই বক্স। ও মা, এই ভাঙা হ্যারিকেন নিয়ে কি তোমার আমার ভবিষ্যৎ দেখবো নাকি? শালা শ্বশুর কিপটা। ওই, আমার আব্বু একদম কিপটা নয়। জানি তো, হার কিপটে। দেখো বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ওকে ওকে, কুল কুল। এই চলো না বেডরুমে যাই। না, একটু পর।
আর আমার কিছুতেই তর্স হয়েছে না তো। মানে কি? বাইরে শুভ্র কেন এত রেগে যায় আমি বুঝতে পারি না। না না না, মানে আমার তো খুব পাচ্ছে তাই। ওকে চলো। রুমেতে গেলাম, আমি বিছানায় উঠে একপাশে শুয়ে পড়লাম। শুভ্রা এটা দেখে আমার পাশে বসলো আর মাথায় হাত বুলাতে বুলাতে, এই তুমি এখনই ঘুমিয়ে যাবে বুঝি? জি। তাহলে আমার বাসায় কি করতে আসছো শুনি? এমা তুমি তো আসতে বললে আমায়। আসতে বলেছি বাট ঘুমোতে বলিনি তো। আচ্ছা বাবা, ঘুমাবো না, কি করব বলো। শুভ্রা এবার লজ্জা পেয়ে আমায় নিচু করে ওর চুলগুলো ঠিক করে, গার্লফ্রেন্ডের বাসায় এসে কি করে শুনি? গল্প, চলো গল্প করি। শুভ্রা আরো লজ্জা পেয়ে, কুত্তা, গল্প নয়। তবে কি? জানি না তো। এটা বলেই আমার পাশে এসে শুয়ে পড়লো। আমার দিকে মুখ রেখে মাথা নিচু করে আছে আর নিজেই লজ্জা পাচ্ছে। আমি শুভ্রার খুব লজ্জা যেতেই শুভ্রা সরে গেল। আমি আরো কাছে গেলাম ওর, আর তাতে শুভ্রা আমার দিকে তাকিয়ে, ওফরো দুষ্টুমি নয় কিন্তু। হুম, আমি তো আজ দুষ্টামি করবই। এটা বলতে শুভ্রা ওর দুটো হাত ওর মুখে ঢাকা দিয়ে, জি বাবু, যা দুষ্টুমি করবা বিয়ের পর। ধুর পাগলি, আগের থেকে ট্রায়াল দিয়ে রাখলে বেশি মজা, বুঝো না কেন? প্লিজ ওফরো। কেন, কি প্রবলেম তোমার? কিছু প্রবলেম নয়, আমার খুব ভয় করছে। উফ আল্লাহ, ওকে তাহলে সব বিয়ের পরেই করব। এটা শোনা মাত্রই শুভ্রা খুশিতে আমাকে জড়িয়ে আমার গালে কিস দিয়ে, থ্যাঙ্কস। এটা বলে ওর আমার বুকে মাথা রেখে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে কি যেন একটা ভাবছে। আমি চোখ বন্ধ করে আছি ওকে আমার বুকে নিয়ে। কিছুক্ষণ পর শুভ্রা আমার বুক থেকে মাথা নিয়ে উঠে গেল। আমি চোখ বন্ধ করে আছি। 2 মিনিট পর শুভ্রা আমার পেটের উপরে চেপে বসলো। আমি হেসে হেসে চোখ বন্ধ করেই, ওই লাগছে তো পেটে। তো তো নামো। আজ তো নামা যাবে না। তাহলে সারা রাত ওখানে চেপে বসে থাকো। শুভ্রা হেসে, কলমের কালি তো সকালে বের হবে না, তাই সারা রাত চেপে বসে থাকতে হবে না। শালা কি দুষ্টু মেরে ভাই। এই কলমে কালি মানে? ও এবার আমার মুখের কাছে ওর চুলগুলো এনে বিছিয়ে দিয়ে, তোমায় কি সব বলা লাগবে নাকি? বলো। জানি না। ও আচ্ছা, এখন তো আমায় ঘুমাতে দাও, কাল সকালে উঠতে হবে, ক্লাস আছে তো। লাজ সাহেব, এখন তো ঘুমানো হচ্ছে না। তো কি করবো শুনি এত রাত জেগে? যেটা বড় বউ করে। ঝগড়া? উফ আল্লাহ, এত রাতে আমি ঝগড়া করতে পারবো না। শুভ্রা রেগে গিয়ে, ঝগড়া নয়, যেটা বড় বউ 500 রাতে করে। ওহ আলাপ, ওটা তো অনেক আগে হয়েছে। এই তুমি বোঝো না কেন? কি বুঝবো? কুত্তা, আমি বলতে চাইছি যেটা সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভ্যালেন্টাইন্স ডে দিনে করে। ও প্রপোজ? সেটা তো করেছি, আবার কাল করব। কুত্তা বিলাই হারামি। কি হলো আবার? উফ, ওই যে ওটা। আমি কিন্তু এতক্ষণ ওকে ডাকাচ্ছিলাম, আমি সব বুঝে গেছি। আর পাঠক ভাইয়েরা, আপনারাও হয়তো বুঝে গেছেন। কোনটা? মানে সেটা? শুভ্রা লজ্জা পেয়ে, জি। তা আমার রাউটারে এখন রিচার্জ নেই, সো তোমার ওয়াইফাই তো কানেক্টেড হবে না। আমি করে নিব চার্জ। ইস, খুব শখ। আমার শখের জিনিসটা তোমায় দিলে যদি তুমি না ফেরাও। তো তোমার মানেই তো আমার সোনা, দিতেও পারি। এ মা, এটা কেমন কথা? তাহলে আমার সব কাজ কিভাবে করব শুনি? অন্য রাউডার লাগিয়ে। ইস, আমি বাবা প্লাস্টিক সার্জারি করতে পারবো না। তাই? চলো চলো, রাউটারে রিচার্জ করো জলদি, নয়তো তোমার ওয়াইফাই কানেক্টেড হলেও স্পিডে কিন্তু চলবে না। এই তুমি চুপ করবা এবার? দেখো না আমাদের ভিউয়ার্স বন্ধুরা আছে, লজ্জা তো করো এতটুকু। উফ। তাই তো ভাই ভাই, আপনারা এবার যান, বাসরাত পর্যন্ত এগোলাম না, কারণ আমাদের পড়াশোনা এখনো বাকি আছে। আর লেখক পিচি পণ্ডিতের নাকি এই গল্পটা লিখতে তেমন আর ভালো লাগছে না, তাই এখানেই গল্পটা শেষ করে দিচ্ছে। শালা, আজ লেখক নিজে সিঙ্গেল বলে আমার আর শুভ্রার রোমান্টিক সিনগুলো লিখলো না। এটা কেমন বিচার ভাই? জাতি কি পিচি পণ্ডিতকে মেনে নেবে?